আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূলত 0 টু বুয়েটিয়ানের নিউটনিয়ান বলবিদ্যার পার্টটুকু পড়ব। সো এই পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে মূলত বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো এবং একই সাথে বোর্ড কোয়েশ্চেন না, মানে পার্টিকুলারলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাই আমরা সলভ করে ফেলবো এবং এর সাথে হচ্ছে যে তোমাদের যা যা বেসিক দরকার সেগুলো আমি শিখাই দিব। সো আসো আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র আর বলের ঘাত। তো আমরা সবাই জানি সংঘর্ষ মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলছি? যেখানে আমরা জানি যে আমাদের শক্তির ক্ষয় হবে না, অর্থাৎ দুটো গাড়ি এসে একজন একজনকে ধাক্কা দিল, বাম্প করলো, সেখানে কোনো ধরনের শব্দ সৃষ্টি হবে না, তাদের মধ্যে কোনো ধরনের বিকৃতি তৈরি হবে না, অর্থাৎ তাদের এখানে কোনো শক্তির লস নাই। শক্তির লস না থাকে তাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলছি। স্থিতিস্থাপক মানে কি? এরকম করে টাং করে চলে আসবে। অস্থিতিস্থাপক মানে হচ্ছে আপনি এরকম করে বাম্প করবেন এবং গাড়িটা ধাম করে ক্র্যাশ করবে, তাকে আমরা বলছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই জায়গায় আমাদের গতিশক্তির পরিবর্তন কি হবে, মানে হয়ে যাবে, তাকে আমরা বলছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাস্তবে সবই কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে বাস্তবে কিছু এক্সিস্ট করে না। আচ্ছা, এখন বলের ঘাত বা ঘাত বলের কনসেপ্টটা কি সেটা একটু বুঝাই নি। তার আগে এখানে সংঘর্ষ নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো তুমি অলরেডি জানো। যেমন v1f, এটা হচ্ছে যে আমাদের ফাইনাল হচ্ছে যে ভেলোসিটি, v1f v2f, এগুলো সাধারণত হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, যদি তোমরা হচ্ছে যে একটু বই ঘাটো তাহলেই পাবা। সো আমি এখানে বেশি একটা সময় নষ্ট করবো না, বিকজ আমরা সবাই মোটামুটি ভরবেগের সংরক্ষণ সূত্র অলমোস্ট জানি, যে ভাই v1 m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে যে সরি m1 u1 হবে, রাইট, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। সো মোটামুটি আমরা সবাই এই জিনিসগুলো জানি। সো এখন আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে প্রমাণ করতে পারি যে mv ইজিক্যাল টু এত। এটা মানে হচ্ছে যখন আমাদের মিলিত বস্তুতে পরিণত হবে, বা এরকম অনেক সময় হয় যে যখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে, যেমন একটা বোমা বিস্ফোরণ হচ্ছে। বোমার বিস্ফোরণ হলে যেটা হয়, মনে করো বোমার আদি যে ভরবেগটা থাকে সেখান থেকে আমরা হঠাৎ করে যখন ফেটে যেয়ে বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যাই, তখন ওই প্রতিটা খণ্ডের ভরবেগের যোগফল আদি খণ্ডের মানে আদি ভরবেগের সমান থাকে। ঠিক আছে? সো এটা আছে আমাদের এখানে ব্যাখ্যা করা আছে। এছাড়াও আমাদেরকে আরো ব্যাখ্যা করেছে কিভাবে হচ্ছে যে আমাদের যে বেগের সমীকরণগুলো আছে, অর্থাৎ যদি আমাদের হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে কাজের কারণে যদি আমাদের কোনো ধরনের গতিশক্তি পরিবর্তন হয়, সেটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আমি মনে করো হচ্ছে কোনো একটা বস্তুকে ধাক্কা দিলাম, তাহলে এই ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমার যতটুকু কাজ হবে ওইটাই তার প্রাপ্ত গতিশক্তি হবে। সো এখান থেকে আমরা এখানে ব্যাখ্যা আসছে, এটা আমাদের এটাকে আমরা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বলি, যে এফএস ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। সো এগুলো খুবই ইজি ইজি জিনিসপত্র যেগুলো তোমরা অলরেডি জানো। মানে আমি এক্সপেক্ট করি যে হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের মোটামুটি এমনি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকে। যেগুলোর প্রবলেম হয় সেগুলো আমি যাবো, যেমন ব্যাংকিং ট্যাঙ্কিং হয়তো তোমাদের সমস্যা হয়, ওগুলো আমি ডিটেলে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব। এগুলো তোমরা মোরাললেস জানো, আমার এখানে সমস্যা নাই। আমরা বুয়েট 18-19 একটা প্রশ্ন সলভ করি। 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। তাহলে আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? দেখো, আমাদের বলা হচ্ছে বস্তুটার ভর নাকি হচ্ছে যে 2 কেজি, এবং একটি বস্তু স্থির অবস্থায় থাকায় আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। আচ্ছা ঠিক আছে, আরেকটা বস্তু m2, এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের, আচ্ছা প্রথম বস্তুটি তার আদি বেগের, এখানে u1 হচ্ছে, আচ্ছা আমি জানি না এক্স্যাক্টলি কত, একটা u1 আছে, এটা আমরা জানি m2 কত, বাট হচ্ছে যে আমাদের u2 হচ্ছে 0। বলা হলো যে আমাদের আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। সো এইটার যে v1 সেটা আদি বেগের 1/4 বেগ মানে হচ্ছে y1 মানে u1/4, 1/4 বেগ নিয়ে চলতে থাকলো। আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। আচ্ছা, তাহলে আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত, অর্থাৎ m2 কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। এখন আমরা একটা জিনিস একটু শেখার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এরকম, আমরা সবাই জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তো সেখান থেকে আমরা সবাই জানি হচ্ছে যে আমাদের u2 হচ্ছে 0, তাহলে m1 u1 ইজ ইকুয়াল টু হচ্ছে m1 v1। তার আগে m1 u1/4 লেখা যায়, এখন তার সাথে আছে m2 v2। ইস্যু হচ্ছে আমাকে এখানে বলছে না যেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, শর্টকাটটা হচ্ছে
u1 প্লাস v1 ইকুয়াল টু u2 প্লাস v2। তাহলে দেখো আমাদের u1 প্লাস v1 যদি থাকে, এটা u1, v1 কত, এটা কিন্তু শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো v1 কত, v1 হচ্ছে আমাদের এই জায়গায় u1/4, u2 কত, এগেন u2 হচ্ছে 0, তাহলে এখানে v2, তাহলে দেখো v2 এর একটা ভ্যালু চলে আসবে 5u1/4 ইকুয়াল টু v2। সেখান থেকে আমাদের চলে আসলো এই জায়গায় m1 তো 2 কেজি, আমরা বসাই দিই। সো এখানে আসবে হচ্ছে যে u1/2 হাফ প্লাস 5m2/4 ইন্টু u1। সো u1 গুলো সব কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে 2 মাইনাস হাফ, তার সাথে হচ্ছে যে ইন্টু 4/5 ইকুয়াল টু m1 m2। বাস এইভাবে সুন্দর মতো আমাদের m2 এর ভ্যালু বের হয়ে গেল। সো দেখো বুয়েটের স্ট্যান্ডার্ডে খুব একটা কঠিন ম্যাথ আসে নাই, আমাদের জাস্ট হচ্ছে যে এই শর্টকাটটা জানা লাগতো, শর্টকাটটা জানা থাকলে আমাদের জন্য শেষ। এটা শর্টকাটও না, এটা আসলে তুমি যদি ডিরাইভ করো তাহলে অটোমেটিক্যালি জানা যায়। হাফ m1 u1 হোল স্কোয়ার প্লাস হাফ m2 u2 হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 u1 হোল স্কোয়ার প্লাস হাফ m2 v2 হোল স্কোয়ার। এই টোটাল ফর্মুলাটাকে তুমি যখন হচ্ছে যে ডিরাইভ করবা, তার সাথে হচ্ছে এই ফর্মুলাটাকে মিলাবা, মিলারে দেখবা এই শর্টকাট চলে আসতেছে, u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু u2 প্লাস v2। এরপরে আছে এত মিটার বেগে গতিশীল একটি বুলেট গাছের ভিতরে এত মিটার ঢুকে থেমে যায়, কতটুকু ঢোকার পর এর বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে। এটা তো খুবই সোজা। সো আমরা জানি u1 হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এটা 9-10 এর ম্যাথ। আচ্ছা, তাহলে আমাদের s1 হচ্ছে 0.1 মিটার, কত ঢোকার পর এর বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে। আচ্ছা, সো আমাদের এখানে আমরা জানি s1 v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s, তাই না? আমার কাছে হচ্ছে আগে a বের করা। তো v1 কত, v1 হচ্ছে আমাদের এখানে 0 100 টু s1 কত 0.1, বাস এখান থেকে আমাদের বের হয়ে আসবে। কত আসবে আমি ঠিক জানি না। ঠিক আছে, মাইনাস আসলো। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। সেইখানে আমাদের বলা হয়েছে অর্ধেক হবে, সেইখানে এবার এস বের করতে হবে। সো v1 কত আছে, অর্ধেক মানে 50 হবে। বাই দ্য ওয়ে এখানে আদি বেগ না দিলেও ম্যাথ করা যেত, যাই হোক এটা সলভ করবা, সলভ করলে যা আসে তাই। সো খুব সুন্দর মতো আমাদের তাহলে দুটো ম্যাথ ডান। তারপরেরটাতে আগাই। বলা হচ্ছে গাছ থেকে এত কেজি ভরের একটি কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে, কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় যদি এত ত্বরণ হয় তাহলে বাতাসের বাধা কত নিউটন? তো সোজা না, আমরা সবাই জানি যে হচ্ছে যে এফ মাইনাস হচ্ছে যে রেজিস্টিং ফোর্স ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস রেজিস্টিং ফোর্স ইকুয়াল টু হচ্ছে আমার কার্যকরী এফ। তো ডাব্লিউ ছিল হচ্ছে যে আমার কত এম এ, সো এম এ মানে হচ্ছে 2 ইন্টু 9.8 মানে এমজি। বাধাদানকারী বলটা তো আমি জানি না, আর টোটাল ত্বরণ কত হয়েছে এম ইন্টু 5.5। দেখো যার সাথে শেষ সোজা, জাস্ট হচ্ছে বাতাসের বাধাটাকে মাইনাস করছি করে টোটাল ফোর্স চলে আসছে, কার্যকরী বল তো আমরা জানি। এরপরে আমাকে বলছে যে 25 গ্রাম ভরের একটি বুলেট এত মিটার পার সেকেন্ড বেগে এত পুরো একটি কাঠের দল প্রবেশ করে ও দল ভেদ করে এত মিটার বেগে বেরিয়ে যায়, বুলেটের গড় বল কত? ওকে, সিম্পল। সো আমাকে এটা বের করার জন্য আমাকে এ বের করতে হবে, সিম্পল ভাষায় এ বের করলে আমার জন্য হচ্ছে যে বাকি ম্যাথ সোজা। তো একটা বুলেট নাকি এত বেগে গেছে, তাহলে আমাদের বুলেটটা যদি এত বেগে যায় তাহলে বুলেটের ইউ হচ্ছে এত, পুরুত্ব আমাকে দিচ্ছে এত, 15 সেন্টিমিটার মানে 0.015 মিটার। আচ্ছা, আর হচ্ছে যে এত বেগে বের হয়ে যায়।
আচ্ছা এটা লাগবে না টেকনিক্যালি, আমরা সেন্টিমিটারই করব। যদি সেটা হয় তাহলে বলছে যে হচ্ছে যে আমাদের গড় বল কত, তার আগে আমাদের হচ্ছে যে এস ইউ ভি দেওয়া আছে, তো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এ বের করব। সেটা করে আমরা সুন্দর মতো একটা ডেটা পেয়ে যাব। যে ডেটা পাবো ওটা সেন্টিমিটার নাম কি পার সেকেন্ড স্কোয়ারে চলে আসবে। এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিতে হবে, এই নাম কি 25 গ্রাম ভরটাকে কেজিতে নিতে হবে, দেন নর্মাল ম্যাথ সে ফিজিক্যাল টু এম এ 25 গ্রাম ভর আছে, সো 0.025 কেজি ইন্টু এখান থেকে যে ত্বরণ আসছে তাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গুণ করে দিয়ে দিবা, ঠিক আছে, ডান। এরপর আছে 4 কেজি ভরের একটি বস্তু এত মিটার উপর হতে পড়ে বালিতে এত সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। তো জিজ্ঞেস করা হয়েছে বস্তুটির উপর বালির গড় বাধা নির্ণয় করো। এটা তো সোজা। সো 4 কেজি ভরের একটা বস্তু, সো যেমন এখানে এম দেওয়া আছে 4 কেজি, একটা বস্তু 10 মিটার উচ্চ থেকে পড়ছে, ফাইন, বালিতে এত সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেছে। আচ্ছা, সো আমরা এটাকে এইভাবে দিতে পারি যে মনে করো এই বস্তুটা যখন বালির মধ্যে পড়ছে, পড়ে যাওয়ার পর যখন সে এতটুকু মনে করো ডিস্টেন্সে থেমে গেছে, ঠিক আছে, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে টোটাল তার যে অভিকর্ষজ বল সেটা হচ্ছে আমাদের এম জি এইচ প্লাস এক্স, ইকুয়াল টু লেখা যায় কি এফ ইন্টু এক্স। তো এম হচ্ছে 4 কেজি, সরি 8 কেজি মোস্ট প্রবাবলি, 9.8, 0.5, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, খুবই সোজা একটা জিনিস, আই গেস কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। এটার পরে আসি, অনুভূমিক কাঠের উপর একটি পেরেক উল্লম্বভাবে রাখা আছে, 1 কেজি ভরের একটি কাঠ হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া ও নিচের দিকে এত আঘাত করা হলো, পেরেকটা কাঠের মধ্যে এতটুকু ঢুকে গেলে গড় বাধাদানকারী বল নির্ণয় করো। ওকে ফাইন, সো আমাদের এগেন সেম ম্যাথ, তো আমরা ডিরেক্টলি করে দিচ্ছি। এবার হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেককে আঘাত করব, যখন হাতুড়ি দিয়ে আঘাত করতেছি তখন এখানে দুটো ফোর্স থাকবে, এক হাতুড়িটা যতটুকু উচ্চতায় আছে, সো একটা এভাবে হাতুড়ির পরে এত নিচের দিকে আঘাত করা হলো, গড় বাধানকারী বল নির্ণয় করো। আচ্ছা, সো আমাকে যেহেতু বলা হয়নি যে এক্স্যাক্টলি কতটুকু উচ্চতায় আছে, তো আমি ইন দ্যাট কেস জাস্ট ধরে নিব যে হাতুড়ির যে আমাদের গতিশক্তি আছে সেই গতিশক্তিটা দিয়েই আমি জাস্ট এখানে আঘাত করছি। সো আঘাত করলে আমাদের এখানে চলে আসবে কত এফ এক্স, তাহলে হাফ এম হচ্ছে 1 কেজি, ভি তো দেওয়াই আছে 4, এফ লাগবে আর এক্স হচ্ছে 0.015, সেখান থেকে এফ যা আসবে তাই। আগের ম্যাথে জাস্ট আগে যেরকম আমাদের এম জি এইচ দিয়ে করছি, এবার আমাদের হাফ এম বি স্কোয়ার দিয়ে করছি, সরি। তারপরে বলা আছে স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক অনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছালো, বাকি লোক সহ নৌকার ভর 300 কেজি, লাফ দেওয়া লোকের ভর 60 কেজি, লাফের বেগ এত, এমত অবস্থায় নৌকায় অবস্থিত এত কেজি ভরের একটি স্থির বলকে কিক মারা হলো, ফলে ফুটবলটি একই বেগ দিকে 18 মিটার পার সেকেন্ড বেগে প্রাপ্ত হলো, পা কর্তৃক প্রযুক্ত বলে ঘাত নির্ণয় করা আছে। সো বেসিক্যালি আমাকে জানতে হবে ফার্স্ট অফ অল যে আমাদের ফলে ফুটবলটা একই দিকে এত বেগ প্রাপ্ত হলো, পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। তো আমরা জানি প্রযুক্ত বলের ঘাত মানে কি এমভি, রাইট, আমরা জানি বলের ঘাত এফ ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি বলের ঘাত হচ্ছে জে ইজ ইকুয়াল টু এফ টি, আর এফ কে বলা যায় এমভি মাইনাস এমইউ বা ভরবেগের পরিবর্তন ডেলপি। তার হচ্ছে স্থির পানির উপর ভাসমান একটা নৌকা আছে, ওকে ফাইন, একটা নৌকা আছে খুব সুন্দর স্থির পানির উপরে, এবং সে আনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছাইছে, ফাইন। তো এই হচ্ছে নৌকা, সো তীরে পৌঁছাইছে লাফ দিয়ে, তো আনুভূমিকভাবে লাফ দিয়ে সে তীরে পৌঁছালো, তো বাকি নৌকা সহ লোক সহ নৌকার ভর হচ্ছে 300 কেজি, তো নৌকার ভর দেওয়া আছে 300 কেজি, তো লাফ দেওয়া লোকের ভর হচ্ছে 60 কেজি। আচ্ছা, একজন লোক ও বাকি লোক সহ নৌকার ভর 300 কেজি, আচ্ছা এটা লাগবে না, এখানে আরো লোক আছে আর কি। তো
নৌকার ভর হচ্ছে যে নৌকার ভর 300 কেজি, লাফ দেয় লোকের ভর 60 কেজি, ফাইন, ওর ভর 60 কেজি। এখন বলো লাফের বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, এমন অবস্থায় নৌকায় অবস্থিত এত কেজি ভরের একটি স্থির বালককে কিক মারা হলো, স্থির বলকে কিক মারা হলো, সরি, স্থির বলকে কিক মারা হলো, ফলে বলটি একই দিকে এত প্রাপ্ত হলো, পা কর্তৃক প্রযুক্ত বলে ঘাত নির্ণয় করো। ওকে ফাইন। এটা তো সোজা না আসলে, মানে অবস্থিত এত কিছু ভরের একটি স্থির বলকে, তো এটা তো সোজা, উপরের অংশটি তো লাগতেছেই না। এফ ইজিক্যাল টু সরি জে ইজিক্যাল টু এফ টি, উপরের পার্ট কেন দিছে আমি এখন বুঝতেছি না আসলে, নাকি এখানে ম্যাথে প্যাচ ছিল, ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও চেক করবো নি। তাহলে হচ্ছে যে আমাদের এখানে 0.75 ইন্টু হচ্ছে যে 18, না ঠিকই তো আছে, জাস্ট হচ্ছে যে ভরবেগের পরিবর্তনটাই তো। তাহলে আগের ইনফরমেশন দিছে কেন খামাখা, মানে কি কাজে দিছে, মানে এটা কি হচ্ছে যে, ও আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি কেন লাগবে বুঝছি। ওকে, তো আমাকে আগে নৌকার ভর বের করতে হবে। তাকে নৌকার ভর বের করার জন্য m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তো ইনিশিয়ালি যেহেতু ব্যক্তি এবং নৌকা দুজনই স্থির ছিল, তাহলে আমরা ধরলাম যে তারা সবাই 0। তো ব্যক্তি লাফ দিছে কোন দিকে, ব্যক্তি লাফ দিছে হচ্ছে যে 300 কেজি ভরের, 300 ব্যক্তির ভর কত দেওয়া আছে 60 কেজি, ব্যক্তি লাফ দিলে হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা হচ্ছে নৌকার ভর 300 কেজি, এটা হচ্ছে নৌকার বেগ। তাহলে নৌকাটা কত বেগ প্রাপ্ত হইল, বাস তাহলে কত আসে -4। এখন বলা হয়েছে এই নৌকাটা যখন -4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তি যেদিকে লাফ দিছে নৌকা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে নৌকার উপরে যারা আছে তারা সবাই অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এখন একটা স্থির বলকে এখান থেকে লাথি মারা হয়েছে, তাহলে পুরো এন্টায়ার সিস্টেমটাই যদি 4 মিটার পার সেকেন্ড দিকে এই বরাবর যেতে থাকে, তাহলে বলটারও কিন্তু আদিবেগ এই বরাবর 4 মিটার পার সেকেন্ড। এখন বলটাকে কিক মারা হয়েছে কোন দিকে, এই বরাবর। তাহলে ইন দ্যাট কেস বিষয়টা এমন হবে, এটা ভালো একটা ইন্টারেস্টিং ম্যাথ। আমরা জানি ঘাত বল ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। আমি ধরলাম বলের মানে বলটা হচ্ছে এত কেজি, ভি কত, ভিটা হচ্ছে আমাদের মানে 4 মিটার পার সেকেন্ড। সো দেখো একটা এদিকে একটা এদিকে, আমি যদি যে কোনো একটাকে পজিটিভ ধরি আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। সো আমি ধরে নিলাম বস্তুটা মানে বলটা যাচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগে, আর এটা তাহলে মাইনাস দিক, আনফরচুনেটলি দুইটা প্লাস হয়ে যাবে আর কি, এটাই সবাই ভুল করে। এত হচ্ছে যে কেজি মিটার পার সেকেন্ড। সো ইন্টারেস্টিং ম্যাথ, বাট ভালো একটা ম্যাথ। ওকে আমরা আগাইলাম। বলা হচ্ছে একটি 10 নিউটন বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি 5 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমত 12 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। আসলে এই ম্যাথটা করার কিছু নাই, একটা 10 নিউটন বল 2 কেজি ভর বিশিষ্ট একটি স্থির উপর ক্রিয়া করে, সো আমরা জানি F = ma 2 × a। পাঁচ সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে যায়, তবে প্রথমত 12 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। সো 5 সেকেন্ড পর্যন্ত এটা বলতে কি ছিল, ত্বরণ ছিল। সো তখন আমাদের আসবে a = ut + ½ at স্কয়ার, ½ × 5 × 5 স্কয়ার। তো এটা ছিল আমাদের কি 5 সেকেন্ড পর্যন্ত। 5 সেকেন্ড পরে বাকি নাম কি 7 সেকেন্ড যেতে হবে, তো বাকি 7 সেকেন্ড গেছে সমবেগে, তো সেটার জন্য আমরা দিব হচ্ছে আগে v = u + at। এই হচ্ছে আমাদের এখানে কত আছে 5, টি হচ্ছে 5, তাহলে 25। তাহলে আমাদের বাকি 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা ধরলাম হচ্ছে যে টোটাল s = vt হইলে 25 × 7, বাস এই দুইটাকে যোগ করে দাও, অ্যান্সার শেষ, সোজা। এগুলো সব 9, 10 এর ম্যাথ পারা উচিত। এত আঘাতপ্রাপ্ত একটি বলকে একজন প্লেয়ার ক্যাচ ধরে এত সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত, সোজা। ক্যাচ ধরে এত সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল, আচ্ছা ওকে।
তো 0.1 সেকেন্ড সময়ের মধ্যে যদি আচ্ছা গড় বল কত, তাই তো? আচ্ছা, আমরা দেখো আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের কি শক্তি ই, তাহলে আমাদের হাফ এম কত, এম হচ্ছে আমাদের 0.2, ভি হচ্ছে 200 স্কোয়ার, সেখান থেকে একটা ই চলে আসবে। এখন 0.1 সেকেন্ড সময়ের মধ্যে যদি থামায় দেওয়া হয় 0.1 সেকেন্ড সময়, তাহলে আমরা জানি গড় বল কত, গড় বল মানে হচ্ছে প্রত্যেক একক সেকেন্ডে যতটুকু হয়, তাহলে এ ফিজিক্যাল টু কি হবে, ই ইন্টু, মানে সিম্পল ভাষায় এটাকে 0.1 দিয়ে ভাগ দিলে হচ্ছে যে আমাদের একক সময় চলে আসবে। তো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে যে অতএব এফ চলে আসবে ই বাই টি বাস, গড় বলের কাজ শেষ। পয়েন্ট কত 1, তো সেখানে যা আসবে তাই, এত সুন্দর মতো আমাদের রিটার্ন হয়ে গেল। সো ঘুরায় ফিরাই আমাদের যদি এটা কমপ্লিট হয়ে যায়, আচ্ছা এর পরেরটা দেখি। প্রথমে 10 কেজি ভরের একটি শেল এত বেগে উঠছে, শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরা হয়ে গেলে এত কেজি ভরের স্থির হয়ে যায় আর একটু উপরে উঠে যায়, বাকি অংশে বেগ কত? আচ্ছা, সো প্রথমে সবগুলো একসাথে ছিল তাই না, সো m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, 30 কেজি ভরের একটি শেল এত বেগে উঠছে, শেল বিস্ফোরিত হয়ে 2 টুকরা হয়ে গেল। আচ্ছা, সো বিষয়টা এমন দাঁড়াবে mv equal to m1 v1 plus m2 v2, ছিল 30 কেজি ভর, যাচ্ছিল এত মিটার বেগে, তো 2 টুকরা হয়ে গেছে, প্রথমে আছে 18 কেজি এবং সেটা স্থির হয়ে গেছে, তো বাকি কতটুকু আছে 12 কেজি ভর, এখন এই v2 বের করতে হবে, শেষ। তো অ্যাপ্লাই করেন v2 বের হয়ে যাবে, প্রথমে তো 0, তাহলে বাকি 12 কেজি ভর টুকরা হয়ে গেছে, সো সে বের করবে। একটি রকেটের ভর এত, জ্বালানি এত হারে পুড়ে, আচ্ছা রকেটের ম্যাথ, আমরা সবাই জানি রকেটের ম্যাথের সিস্টেম হচ্ছে F is equal to dm by dt into v relative। সো আমাদের এটা হচ্ছে জ্বালানি মানে পুরার হার, তো আমাদের বলছে এত কেজি জ্বালানি শক্তি, রকেটের ভর এত কেজি, আচ্ছা ফাইন, রকেটের জ্বালানি এত হারে পুড়ে এবং গ্যাস এত বেগে বের হয়, রকেটের উপরের দিকে ধাক্কা কত, সোজা। তো যদি জ্বালানি পুড়ে হচ্ছে 200 কেজি পার সেকেন্ড হারে আর গ্যাস হচ্ছে যে এত বেগে নির্গত হয়, তাই না, এত ইন্টু হচ্ছে যে আমাদের ভিআর কত 200। আর একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে রকেটটা তো হচ্ছে যে আমাদের প্রতি মুহূর্তে যখন রকেটটার উপরের দিকে যখন ধাক্কা হয় তখন তো তার উপর একটা এমজি ফোর্সও কাজ করে, তাই না, এমজি ফোর্সটাকে মাইনাস করতে হবে। তো আমাদের টোটাল রকেটের ভর কত 1500 কেজি, 9.8, বাস এতটুকু কাজ করবে, শেষ। কারণ এটা তাকে টেনে নিচে ধরতেছে, সো এটাকে আমরা মাইনাস করে নিব, করলে আমাদের কাজ শেষ। মহাকাশ অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর এত কেজি, জ্বালানির ভর এত, জ্বালানি এত কেজি হারে ব্যবহৃত হলে এবং এত সুষম দ্রুতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করো। আচ্ছা একই তো জিনিস, সো আবার থ্রাস্ট ফোর্স বের করতে বলছে, থ্রাস্ট ফোর্স, সো dm by dt ইন্টু vr, আমাদের dm by dt কত, এত কেজি হার এত 15 এত, সো মাইনাস হচ্ছে জ্বালানি কি যানের ভর যা, একই টাইপের ম্যাথ দেখেন ঘুরে ফিরে, এবং মেজরিটি কেসেস এগুলো সব বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে আমি এই পর্যন্ত একটা ম্যাথে কিন্তু পাই নাই যেগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এটা মনে হয় বোর্ড স্ট্যান্ডার্ড না, এটা একটু বেটার ম্যাথ, সবই ঘুরে ফিরে একই টাইপের ম্যাথ, বোর্ডের জন্য তোমরা এগুলো অলরেডি সলভ করছো। এত কিছু ভরে একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে, লিফটে এত ত্বরণ উপরের দিকে উঠতে থাকে, তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত। আমরা জানি যখন আমরা উপরের দিকে উঠি তখন আমাদের কি হয়, একটু এক্সট্রা ত্বরণ আমরা ফিল করি, সো এম হচ্ছে 100 কেজি, জি প্লাস এ, সো 9.8 প্লাস 2, বাস এত নিউটন। উপরে গেলে প্লাস হয়, জানিয়েছি উপরে গেলে কি হবে, জি প্লাস এ, নিচে গেলে জি মাইনাস এ, তাই না, সো এইভাবে কাজ করবে। একটি সেটা এত আমরা অলরেডি এটা করছি সলভড। 6 কেজি ও 4 কেজি ভরের দুটো বস্তু একই সরলরেখা বরাবর কিন্তু বিপরীত দিকে চলা অবস্থায় একে অপরকে ধাক্কা দিল,
ধাক্কার পূর্বে তাদের বেগ যথাক্রমে এত এত ছিল, ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি এত বেগে পিছিয়ে গেল, প্রথম বস্তুটির বেগ কত হবে? আচ্ছা, এটা তো তোমরা অলরেডি জানো, আই গেস এই ম্যাথ তোমরা অলরেডি নাই মানে কোর্স, এটা আসলে করে দেওয়ারও কিছু নাই। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। সো আমাদের এই জায়গায় 6 কেজি ভরের দুইটা বস্তু আছে, তাই না? আচ্ছা, তো 6 কেজি আর 5, এটাকে মাইনাস দিব বিকজ উল্টা দিকে ডিরেকশন, তো 4 ইন্টু 2। তো ধাক্কার পর দ্বিতীয় বস্তুটি এত মিটার বেগে পিছিয়ে গেল, মানে যেখানে যাচ্ছিল তার উল্টা দিকে চলে গেছে, তাহলে মাইনাস হয়ে যাবে 6 ইন্টু 2.5, আর এখানে হচ্ছে যে 4 ইন্টু v2। ঠিক আছে, তারপর আমরা ব্যাংকিংয়ে চলে যাব। তো এখন আমরা চলে আসবো ব্যাংকিং নিয়ে আলোচনায় যা যা আছে সেগুলো নিয়ে দেখব। প্রথমে হচ্ছে ব্যাংকিং জিনিসটাকে আমরা জানি যে যখন একটা গাড়ি এরকম করে বাঁকা পথে যখন সে রোটেট করছে, মানে বাঁকা পথে মানুষ যখন সে পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় যাবে, যেন সে পিছলে দূরে সরে না যায়, এই জন্য তাকে একটা এক্সট্রা হেল্প করার জন্য আমরা আউটার পোর্শন অফ দি রোড আমরা সেটাকে একটু উঁচু করে দিই, এই হাইটে নিয়ে দিই। এই যে আমরা উঁচু করে দিলাম, আমরা এই ঘটনাটাকে বলছি ব্যাংকিং। এখন কাহিনী হচ্ছে ব্যাংকিং এর যে ফর্মুলাটা সেটা আসলে খুবই একটা কমন ফর্মুলা। ইনফ্যাক্ট আমরা এই একই ফর্মুলা দিয়ে প্রায় 4টা ডিফারেন্ট সিনারিওর ম্যাথ করতে পারি। সো এটা আমরা একাডেমিকে পড়াই অনেক বিশাল লম্বা সময় ধরে, এখানে আমাদের এত আসলে লম্বা সময় ধরে পড়া লাগবে না। আমরা এই জায়গায় কোয়াইট সিম্পলি জাস্ট হচ্ছে যে ব্যাংকিং থেকে যে অংশগুলো আমাদের বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, বুয়েট না মানে মেইনলি কথা হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা এইচ, এটা হচ্ছে আমাদের রাস্তার পুরুত্ব, মানে এটা রাস্তা আমাদের হচ্ছে যে বলতে পারেন যতটুকু হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য থাকে, সেটা রাস্তার দৈর্ঘ্য। হঠাৎ করে কি হইল? আচ্ছা ঠিক আছে, চলে আসছে। সেটা হচ্ছে আমাদের রাস্তার দৈর্ঘ্য, ঠিক আছে, মানে আমাদের কতটুকু রাস্তার প্রশস্ত থাকে, এটা হচ্ছে প্রশস্ত বা প্রস্থ রাস্তা। আর এটা তো নর্মাল জিনিস, এটা লাগবে, এটা হচ্ছে এইচ। আমাদের এইভাবে হচ্ছে বের করতে হবে, সেটা বলা হয় ব্যাংকিং কোণ। এই যে অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্যাংকিং কোণ। তো আমরা ব্যাংকিং কোণ নিয়ে আলোচনা করি। সো যদি আমাদের গাড়ির বেগ হয় v, ব্যাসার্ধ যদি আমাদের থাকে থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg। কি বললাম? v স্কয়ার বাই rg, যেখানে হচ্ছে যে h হচ্ছে আমাদের উচ্চতা, এই যে আমরা বললাম যে আমাদের পার্থক্য, এবং থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এখন এই জায়গায় আমরা অনেক সময় জিনিসটা করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের ব্যাংকিং কোণটা খুব একটা বড় হয় না, আমরা জানি সাইন থিটা মানে থিটা ইজ কাইন্ড অফ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সাইন থিটা ইজ কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট টু ট্যান থিটা। সো যদি আমাদের এরকম ইকুইভ্যালেন্ট হয়ে থাকে, তাহলে আমরা তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি h বাই x। এটা হচ্ছে h আর এটা হচ্ছে x। আমরা জানি সাইন থিটা মানুষের লম্ব বাই অতিভুজ। তো এখন কাহিনী হচ্ছে লম্ব বাই অতিভুজ থেকে তো আমরা জানি আমাদের কিন্তু ফর্মুলাতে ট্যান থিটা আছে। তো ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো দেখা যাচ্ছে যেহেতু খুবই ছোট কোণ, তাই এইটা আর এইটা অলমোস্ট সেম, এই জন্য তখন আমরা সাইন থিটাকে কাইন্ড অফ ট্যান থিটার সমানুপাতিক লিখতেই পারি। সমানুপাতিক না মানে প্রায় সমতুল্য লিখতে পারি। তো এখানে আমরা লিখে দিলাম, লিখে হচ্ছে আমাদের ফর্মুলা। সো এখন এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যদি আমাদের কখনো বলা হয় যে হচ্ছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি v স্কয়ার বাই rg, এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে স্থিতিকোণ। কি বলি? স্থিতিকোণ। যেটাকে আমরা বলি হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ। এখন নিশ্চল কোণের কনসেপ্টটা কি, এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। কারণ হচ্ছে সব ফর্মুলা অলমোস্ট সেম, এর জন্য অনেকের সময় কনফিউশন জাগে। তো কাইন্ড হচ্ছে এরকম কিছুটা মনে করেন, এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমাদের mg, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় আমরা জানি আমরা দুটো উপাংশে ভাগ করলে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। সো দ্যাট উড মিন এটা হচ্ছে mg cos থিটা, এটা mg sin থিটা, এটা আমাদের r। তো এটা গেল। এখন আমরা যেটা জানি তাহলে আমরা বলতে পারি mg cos থিটা ইজ ইকুয়াল টু r, তাই না? আর আমরা এটাও বুঝতে পারতেছি যে যদি আমাদেরকে সামহাউ হচ্ছে যে এইটাকে রেজিস্ট করতে হয়, অর্থাৎ mg sin থিটাটাকে রেজিস্ট করতে হয়, তাহলে আমাদের ফ্রিকশন ফোর্সের সমান হইতে হবে, তাই না? আমাদের ফ্রিকশন ফোর্সের সমান হতে হবে fr। তাহলে আমরা বলতে পারি এখানে mg sin থিটা ইজ ইকুয়াল টু fr। সেখান থেকে আমরা জানি যদি আমরা fr বাই r ইজ ইকুয়াল টু mg sin থিটা বাই mg cos থিটা করি, তাহলে আমাদের এখানে আসে নিউ
ইন্টু আর বাই আর। তখন চলে আসবে নিউ এস। সেইভাবে আমাদের ফ্রিকশন কোএফিশিয়েন্ট চলে আসে। এরপরে আছে একটা রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ এত, রেল লাইনের পাত দ্বয়ের মধ্যে দূরত্ব এত, ঘন্টায় 50 কিলোমিটার বেগে একটি চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিংয়ের জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত কতটুকু উঁচু করতে হবে। তো আমরা অলরেডি ফর্মুলা এখান থেকে শিখলাম না, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে আমাদের এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। তো আমাদের বাঁকের ব্যাসার্ধ 250 মিটার, জি হচ্ছে 9.8, ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ারকে যদি আমি 3.6 দিয়ে ভাগ দিই তাহলে মিটার পার সেকেন্ড চলে আসে। তাহলে মিটার পার সেকেন্ড চলে আসবে 50 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড। এইচ বাই এক্স, এইচ কত, এইচ তো এইচ, আর আমার লাগবে কত, এক্স, তাই না? এত মিটার দূরত্ব আছে, পাদ্যের দূরত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মিটার। তো এখান থেকে এইচের ভ্যালু বের করবেন, ম্যাথ শেষ। একদম সোজা আছে, এক লাইনের অঙ্ক। তারপর দেখেন বলা হচ্ছে আমাদের এখানে এত কিলোমিটার পার ঘন্টায় চলে একজন সাইকেল আরোহী এত বিশাল দীর্ঘ বৃত্তের মোড়ে ঘুরছিল, কোনো দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে কত কোণে তাকে হেলে চলতে হবে। সোজা তো, মানে আমরা তো অলরেডি জানি যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, অতএব থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। সো আমাদের এখানে ট্যান ইনভার্স ভি স্কোয়ার আসবে কত, আর আর জি কত আসবে ভাইয়া, 5 মিটার ইন্টু 9.8। বাস গেল। তারপর আছে একটি রাস্তা এত মিটার ব্যাসার্ধ মানে বাঁক নিয়েছে, রাস্তাটি এত চওড়া এত উঁচু, সর্বোচ্চ কত বেগের স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে। একদম ইজি ইজি ম্যাথ, দেখছো? মানে আমরা যেরকম ভাবি অনেক কঠিন ম্যাথ আসে তা কিন্তু হয় না, অ্যাবসলিউটলি ইজি ইজি ম্যাথ। তারপরে এত ব্যাসার্ধে বাঁক নিচ্ছে এত চওড়া, সেম ম্যাথস, আমি আর করাই দিচ্ছি না। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে এত বেগে গাড়ি চলতে থাকা, এখন কি সব আমাদের জাস্ট অবজেক্টিভ? আচ্ছা হ্যাঁ, জাস্ট সব আমাদের অবজেক্টিভ, সো দ্যাটস ক্যান বি ইজি। ওকে, তো এত ব্যাসার্ধ একটি বাঁকি পথে এত বেগে গাড়ি চলতে থাকা পথটি কত কোণে কাত করে রাখতে হবে, রাস্তাটি মিটার প্রস্থ হলে বাহিরের পাশ ও ভিতরের পাশ অপেক্ষা কত উঁচু হতে হবে। এটা তো সোজা না ম্যাথ, তো ইজি ম্যাথ। আমাকে বলছে এত মিটার বাঁকা পথে এত বেগে গাড়ি চলতে থাকা পথটি কত কোণে কাত করে রাখতে হবে। সো থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি ভি স্কোয়ার আসবে আর কত, আর হচ্ছে আমার 200, বাই দেওয়া আছে 200 ইন্টু 9.8। কি হলো, 5.71। 5.71 যদি হয় তাহলে অ্যান্সার এটা শেষ, বাকিটুকু না মারামারি করার কিছু নেই। বলছে কত বাইরের বাসা কত উঁচু হতে হবে। আচ্ছা প্রথমে রাখতে হবে 1 মিটার প্রশস্ত যদি হয়, নাকি 3 মিটার, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, হয়েছে বুঝছি। এত বেশি ঠিক পাশো, আচ্ছা এটা অ্যান্সার অলরেডি দেওয়া আছে। তারপরে এখানে বলা আছে একটি মিটার গেজ ট্রেন এত ব্যাসার্ধে রেল লাইনের পাখে ঘুরছে, ঘন্টা এত বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে দুটি রেল লাইনের উচ্চতা পার্থক্য কত মিটার রাখতে হবে। এটা এগেইন সোজা না, সেম ম্যাথ। আমাদের হচ্ছে যে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু হচ্ছে যে এইচ বাই এক্স। সো আমাদের হচ্ছে যে ভি স্কোয়ার কত 50.4 হোল স্কোয়ার
আচ্ছা এটাকে ভাগ দিতে হবে 3.6 দিয়ে, আর হচ্ছে 200, আর হচ্ছে যে আমাদের ঘন্টা এত মিটার গ্যাস, তাই না? তাহলে 1 মিটার, এখান থেকে ফর্মুলা বের করবা, অ্যান্সার আসবে 0.1। তারপর বলছে রেল লাইনের ব্যাসার্ধ এত, পাতকা বাড়ি কত উঁচু ভারে কোনো চাপ প্রয়োগ না করে কিছু এত উঁচু। আচ্ছা সেম ম্যাথ, তো সেম প্রসেস, যেটাকে আর বোঝানোর কিছু নাই। এটা অ্যান্সার আসবে 0.148। প্র্যাকটিস করে নিও, একই টাইপের ম্যাথ। দেখো ঘুরায় ফিরায় বিগত কয়েক বছর ধরে দেখো প্রতিবারই দেখো সাস্টে আসছে, চুয়েটে আসছে, একই টাইপের ম্যাথ আসছে ঘুরায় ফিরে। ব্যাংকিং থেকে একটা ম্যাথ দেয়, কোনো সাইকেল আরোহীকে 20 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উল্লম্ব তলের সঙ্গে এত ডিগ্রি কোণে আনত থাকে। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। এবার হচ্ছে সাইকেল আরোহী উল্লম্ব তলের সাথে আনত থাকবে, তাই না? তো উল্লম্ব তলের সাথে আনত কত? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন যদি উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এই তলের সাথে কত আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি এখন বের করতে হয় যে আসলে আমাদের ভি কত হবে, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর জি ইন্টু ট্যান থেটা তার উপরে রুট ওভার। তো আর এর মান তো 60 ইন্টু 9.8 ইন্টু 10, আমরা থেটা বসাই দিব। আমরা বসাই 60 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে আসে আমাদের অ্যান্সার এখানে, সরি 60 ইন্টু 9.8 ইন্টু 10, 18.43, এটা আসবে অ্যান্সার, tan 30 ডিগ্রি। সো রিমেম্বার, আমাদের যদি কখনো উল্লম্ব তলের সাথে না দিয়ে যদি সামহাও আনুভূমিক তলের সাথে দিত, তাহলে কিন্তু সমস্যা, বিকজ আমাদের অ্যাঙ্গেল টল উল্লম্ব তলের সাথে আমরা হিসাব করি যখন আমরা ডিরাইভ করে থাকি। সেই জন্য ইনশিওর করবা যেন হচ্ছে সেইভাবে জিনিসটাকে ফাংশন করানো হয়। এরপরে আছে কি? এরপরে আছে ব্যাসের বৃত্তাকার চাপ পথে ঘন্টায় এত বেগে একটি সাইকেল চালালে সাইকেল উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকবে। সেম ফর্মুলা, সেম ম্যাথ। তো এগেন জাস্ট হচ্ছে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে গেল। তো আমরা এখন চলে আসবো জড়তার ভ্রামক অংশে। জড়তার ভ্রামক একটা ইন্টারেস্টিং টপিক। আমরা জানি জড়তার ভ্রামক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো আমাদের জড়তার ভ্রামক থেকে যা যা জানা দরকার সেগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত আমরা জানি জড়তার ভ্রামক কি। যদি আমরা কাউকে ঘুরায় একটা থাপ্পড় মারি সিম্পল ভাষায়, তাহলে সে আসলে কতটুকু পরিমাণে ব্যথা পাবে সেটা বোঝার জন্য আমাদের জড়তার ভ্রামকের কনসেপ্ট লাগে। সো আপনারা যেহেতু এটা কাইন্ড অফ একটা হচ্ছে যে মানে ম্যারাথন রিভিশন কোর্স টাইপের, রিভিশন না মানে ম্যারাথন হচ্ছে যে অ্যাডভান্স কোর্স টাইপের, তো আমি এক্সপেক্ট করি আপনারা জড়তার ভ্রামক অলরেডি জানেন, মানে জানা থাকা উচিত। তো বেসিক যতটুকু জানানো দরকার ততটুকু বলে দিচ্ছি। জড়তার ভ্রামক হচ্ছে খুব সিম্পল ভাষায়, যখন আমি একটা ঘুরায় কোনো একটা কিছুকে নিয়ে আসি, তখন আমরা যখন ভরটাকে হিসাব করি সেই ভরটার একটা ইকুইভ্যালেন্ট কৌণিক রাশি হচ্ছে জড়তার ভ্রামক, খুবই সিম্পল ভাষায়। সেই জড়তার ভ্রামকের ফর্মুলা হচ্ছে I ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেখানে আরটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। এই চক্রগতির ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে যে আমার যদি হচ্ছে যে কোনো একটা বস্তুকে আমি ঘূর্ণন অক্ষ থেকে ওর যে ডিস্টেন্সটা থাকবে, মনে করো সাপোজ এই একটা বস্তু ঘুরতেছে, ঘূর্ণন অক্ষ থেকে ওর যে ডিস্টেন্স আর এটাকে আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। তো মানে হচ্ছে যে দেখো এখানে তো অনেকগুলাই ভিন্ন ভিন্ন বিন্দু আছে, প্রতিটা বিন্দুকে যদি আমি এখান থেকে হিসাব করি তাহলে তো প্রত্যেকের মানে ডিস্টেন্স আলাদা আলাদা হবে। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমরা বলতে পারি একটা কমন ডিস্টেন্স, যার মাধ্যমে খুব সহজে আমরা এটাকে বের করে নিতে পারি। একটা কমন ডিস্টেন্স মানে আমি যদি প্রত্যেকটাকে রিপ্লেস করে ফেলি, প্রত্যেকটা জড়তার ভ্রামককে যোগ করে অ্যাভারেজ করে রিপ্লেস করে ফেলি, তাহলে আমি আর দিয়ে রিপ্লেস করতে পারবো। অর্থাৎ I ইকুয়াল টু mr স্কয়ার দিলে প্রতিটি ইন্ডিভিজুয়াল পয়েন্টের ভর এবং ইন্ডিভিজুয়াল পয়েন্ট পর্যন্ত আমাদের যে ব্যাসার্ধগুলো থাকবে তাদের সবার যোগফলগুলোকে রিপ্লেস করা যাবে। সেই হচ্ছে আমাদের I ইকুয়াল টু mr স্কয়ার। গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি অলরেডি EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, তাই না? তো কৌণিক গতিশক্তির সময় আমাদের এখানে m এর জায়গায় হয়ে যাবে জড়তার ভ্রামক I, v এর জায়গায় হয়ে যাবে জড়তার ভ্রামক, সরি জড়তার ভ্রামক না তো কৌণিক বেগ ওমেগা। এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা হচ্ছে যে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। আচ্ছা সমান্তরাল অক্ষ উপপাদ্য আপনারা অলরেডি আই গেস জানেন। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে I ইজ ইকুয়াল টু IG প্লাস mr স্কয়ার, যেখানে g হচ্ছে আমাদের এটাকে আমরা বলি হচ্ছে যে ভর কেন্দ্র, আর IY প্লাস IZ এটা হচ্ছে যে কিছুই না, যদি আমাদের লম্ব অক্ষ উপপাদ্য থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আমরা ম্যাথের সময় এটা ইজিলি বুঝে ফেলবো, সমস্যা নেই। তো বলছে একক একক ঘর, এটা একটা খুবই কমন ম্যাথ, এটা প্রতিবারই আসে। একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত হলে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তো আমাদের যদি হচ্ছে যে z অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক বের করতে হয়, ফার্স্ট অফ অল z অক্ষ থেকে তাদের ডিসটেন্সগুলো জানা লাগবে, রাইট? সো দেখো আমাদের এই জায়গায় এটা x, এটা y, এটা z।
তো প্রথমে হচ্ছে 4, 4 এর পরে আচ্ছা আমি এটাকে y এটাকে z দিই। 4, 4 এর পরে আছে 0, 0 পরে আছে -1, তো এটা -1। এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট আছে a, তারপর হচ্ছে 3, 2 আবার 3, এখানে একটা পয়েন্ট আছে b, আর একটা আছে কোন জায়গায় 2, তারপর হচ্ছে যে 1, দ্যাট মিনস হিয়ার, তারপরে 4, তো দ্যাট মিনস এই বরাবর। এরকম কোন একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু 3টা পয়েন্ট আমরা ধরে নিলাম এরকম কোন একটা বস্তু আছে। এখন জেড অক্ষ থেকে আমার প্রত্যেকটা বিন্দুর বা কণার হচ্ছে যে কি লাগবে, ডিরেক্ট ডিসটেন্সটুকু লাগবে, এই যে এই ডিসটেন্সটুকু, এই ডিসটেন্সটুকু, হ্যাঁ, আর হচ্ছে যে এই জেড অক্ষ থেকে এই যে এই ডিসটেন্সটুকু, সরি, তাই না, ডিসটেন্সগুলো লাগবে। তো যদি আমরা ডিসটেন্সগুলো খেয়াল করি, সরি, জেড অক্ষ তো এই বরাবর, এই বরাবর, এই ডিসটেন্সগুলো লাগবে। যদি আমরা ডিসটেন্সগুলো চাই তাহলে আমরা ডিসটেন্সগুলো কিভাবে বের করব, জেড অক্ষের সাপেক্ষে? সিম্পল ভাষায় 3টা জড়তার ভ্রামক বের করে যোগ করে দিলে আমাদের কাজ শেষ। বা সেটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চক্রগতির ব্যাসার্ধগুলো লাগবে, অর্থাৎ আমাদের চক্রগতির ব্যাসার্ধ না, মানে আমাদের ডিসটেন্সগুলো লাগবে। তো জেড অক্ষ থেকে যদি আমরা ডিসটেন্স বের করি তাহলে এক্স আর ওয়াই এর সাপেক্ষে কি হবে? জেড অক্ষ থেকে হিসাব করলে আমাদের √x² + y² ফর্মুলা অনুযায়ী আমাদের জাস্ট কাজ করতে হবে। বিকজ যদি আমরা খেয়াল করে দেখি এই দুইটার হচ্ছে যে আমাদের মনে কর একটা পয়েন্ট দেওয়া হয়েছে এরকম 1, 2, 4, তাহলে আমরা যখন এরকম করি 1, 2, 4, এটা 1, আচ্ছা এটা হচ্ছে যে আমাদের 2, এটা হচ্ছে 4, তাহলে যদি আমাদের এই বরাবর 1 যায় তাহলে এখানে আসবে, এই বরাবর আসবে এখানে। তাহলে দেখেন এটা মানে কি, এই দুইটা 1 তারপরে এটা 2, আমার এই লাইন বরাবর এখান থেকে তারপরে কি বরাবর আসবে না? তাহলে আমাদের যদি এই বরাবর যে লাইনটা আসতেছে সেই লাইনটা জেড এর সাপেক্ষে এতটুকু ডিসটেন্সে আছে, তাহলে জেড এর সাপেক্ষে এতটুকু ডিসটেন্সে আছে, এটা কোথা থেকে আসলো? এতটুকু হচ্ছে যদি আমরা ধরে নিই যে আমাদের এইটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে এরকম একটা ত্রিভুজ ফর্ম হয়েছে, তাহলে ত্রিভুজ ফর্ম হইলে আমরা বলতে পারি কি এটা হচ্ছে যে আমাদের কি এক্স অক্ষ বরাবর 1, এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর 2, এই 1 আর 2 থেকে আমাদের যে ত্রিভুজটা ফর্ম হবে সেই ত্রিভুজটাই তো আমাদের মূলত এই পয়েন্টটা দিবে, রাইট? সো আমরা এখান থেকে জিনিসটাকে এখন একটা সমকোণী ত্রিভুজের মতো করে, সিম্পল ভাষায় সমকোণী ত্রিভুজের মতো করে আমরা হচ্ছে যে ডিসটেন্সটা বের করব, যে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমাদের যে কি বলে এটাকে, মানে সিম্পল ভাষায় এখানে একটা অতিভুজ ফর্ম হবে, এই যে অতিভুজটা ফর্ম হলে অতিভুজটা এখন আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমরা এখন এখানে যেটা করছিলাম, এই জায়গায় প্রথম যে আমাদের এ বিন্দু আছে, এই বিন্দুর জন্য আমরা দিব তাহলে কত, I = mr², সো m ইনটু হচ্ছে যে তোমার এখানে দিলাম হচ্ছে যে rx², rx² দিলে আমাদের আসবে হচ্ছে যে m4, rx হচ্ছে √4² + 0², এটা ix, তাহলে ia, তারপরে দিলাম হচ্ছে যে যেটা ra দিব, সরি ib দিই, (3² + 2²), আর হচ্ছে তারপরে 6, 2² + 1², বাস যোগ করে দিলে আমাদের টোটাল চলে আসবে। এখন টোটাল আই হচ্ছে আমরা এগুলোকে যোগ করে দিব, যোগ করলে যা আসবে তাই, আর তারপরে আমাকে বলা হয়েছে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করতে। সো চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা খুবই সিম্পল কাজ করব, আমাদের এখানে আমরা জানি I = mr², তো সবগুলোর যোগফল হচ্ছে 4 + 5 + 6 কত, 15, তো এই টোটাল আইটাকে 15 দিয়ে ভাগ দিব, তারপরে আমার আর তো চলেই আসলো, সিম্পল। এরপর ঘর্ষণ বা ফ্রিকশন থেকে আমাদের যা যা আসবে, ফ্রিকশন থেকে আমরা সবাই জানি ফ্রিকশনের বেসিক ফর্মুলা হচ্ছে এই আমাদের একটা অবস্থা, এটা mg, এটা r। তাহলে যদি আমরা জানি যে ফ্রিকশনের ক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে যে F r = নিউ ইনটু r, রিঅ্যাকশন ফোর্স, তাহলে সেখান থেকে আমাদের খুব সিম্পলি হচ্ছে যে এখন প্রতিবার rটা বের করতে হবে, তারপরে ম্যাথগুলোকে সলভ করতে হবে।
সো এটার ক্ষেত্রে এরকম, যদি আনত তল হয় তখন আবার ডিফারেন্ট ভাবে কাজ করবে। তখন আমাদের আবার আর চলে আসবে হচ্ছে কত, mg sin থিটা, সরি mg cos থিটা। তো এইভাবে আসলে এক এক ক্ষেত্রে এক এক রকম, কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? এটা যেমন এরকম, এটা যেমন এরকম। আবার যদি আমাদের দেওয়ালের সাথে আমরা ঠেস দিয়ে রাখি, এগুলো একাডেমিক আমরা পড়াই, এফ যদি হয় তাহলে আর হবে এইদিকে, তখন আর আর এফ সমান, অর্থাৎ যত বল দিয়ে আমরা দেওয়ালে ঠেস দিয়ে রাখবো তত বলে হচ্ছে যে আমাদের প্রতিক্রিয়া বল। সো এক একটা এক এক রকম হয়, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে আমাদের বেসিক সবগুলো ফর্মুলা টর্মুলা দেওয়া আছে, এগুলোর জন্য আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমি ডিরেক্ট ম্যাথে যেতে চাই। বলা যায় একটা বস্তু ঘন্টায় এত কিলোমিটার বেগে ভূমির উপর দিয়ে পেছনে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো, আচ্ছা পিছলিয়ে যেতে, হ্যাঁ পিছনে না তো পিছলিয়ে যেতে যেতে বস্তু ভূমির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত হলে বস্তুর স্থির অবস্থায় আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সোজা। আমরা জানি হচ্ছে যে বস্তুর ভর কত বলছে, এত। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে যে ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, ভি হচ্ছে আমাদের 0, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, স্থির অবস্থায় আসার পূর্বে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ফাইন। সো আমাদের হচ্ছে যে যদি সেটাই হয়ে থাকে, তা আমরা জানি এখানে ডেটা মিসিং দেওয়া। আচ্ছা আচ্ছা, এই স্লাইডে ডেটা মিসিং আছে, ডেটা মিসিং না থাকলে তো ম্যাথ হবে না এই জায়গায়, কারণ বস্তুর তো ভর দেওয়া থাকতে হবে। ভর দেওয়া না থাকলে আমরা জানি এফ ইজিক্যাল টু নিউ আর, সো সেখানে নিউ ইন্টু এমজি, এম যদি না থাকে, না এখানে তো পিছলিয়ে পড়ছে না কি বলছে, না সেটা তো বলে না কিছু। সো টেকনিক্যালি এখানে কিছু করার নেই আমার, নিউ এস ইজিক্যাল টু ট্যান থেটা, ওটাও তো বলা নাই, তো আমাকে বলা নাই যে এটা অ্যাঙ্গেলে আছে, সেখানে ডেটা মিসিং। ওকে, পরেরটা আগে, সমস্যা নেই। তারপর বলা আছে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এত হলে গাড়ি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছিয়ে না পড়ে। আচ্ছা এটা হচ্ছে নিশ্চল কোণের ম্যাথ, তোমাদেরকে একটু আগে দেখাইছি যে নিউ এস ইজিক্যাল টু ট্যান থেটা, সো থেটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স নিউ এস, নিশ্চল কোণের ম্যাথ। তো হচ্ছে 0.8, বাস এতটুকু। তারপরে মাঠের মধ্যে দিয়ে গড়িয়ে যাওয়া এত কিছু ভরে এত বেশি থেমে গেল, ফুটবলটির প্রাথমিক বেগ এত হলে ঘর্ষণ বলের মান কত। আচ্ছা খুবই সিম্পল দেওয়া আছে, আমাদের হচ্ছে যে ভরের একটি ফুটবল এত, তো এস হচ্ছে 50 মিটার বলছে, ইউ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর আমাকে বলা হয়েছে ঘর্ষণ বলের মান কত। সো এফ ইজিক্যাল টু ঘর্ষণ বল মান হচ্ছে আমাদের চাইছে ইয়া কত, এটা কি বলে এফ আর কত চাইছে, এফ আর কত, এটা খুবই সোজা একটা কাজ। এফ আর কতটা বের করতে বললে আমরা বলবো ফাইন, তো আমাদের এখানে জাস্ট এ বের করতে হবে, খুবই সিম্পল কথা। এ বের করলে আমাদের জন্য হচ্ছে যে কাজ অলমোস্ট ডান। তো আমরা যদি এ বের করতে চাই, আমরা জানি এ ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তো ভি স্কোয়ার হচ্ছে আমাদের এখানে কত বলা হচ্ছে 0, এটা হচ্ছে 30 স্কোয়ার বাই 2s, এস কত, এস বলা হয়েছে 50 মিটার ভাগ 100, তাহলে 9 গেল। এখন বলা হয়েছে তাহলে হচ্ছে ঘর্ষণ বলের মান কত হবে। ঘর্ষণ বলের মান কত যদি চাই, তাহলে আমার এফ আর লাগবে, এফ আর ইজ ইকুয়াল টু নিউ এস, সরি আমার কাছে ঘর্ষণ বলের মান, তো ঘর্ষণ বলের মানের জন্য তো খুবই সোজা কাজ। আমার যদি এত ত্বরণ হচ্ছে যে আমার মানে এতগুলো মন্দন হয়, সেই মন্দন তো আমাকে ঘর্ষণ বলে দিছে, তাহলে এম ইন্টু এ, এম হচ্ছে কত 0.5, এ হচ্ছে আমাদের -9, এত নিউটন, শেষ। দেন 1000 কেজি ভরের একটি গাড়ির চাকার আমাদেরকে বলা হয়েছে যে স্থিতি ঘর্ষণ সহগ এত, গতি ঘর্ষণ সহগ এত, অনুভূমিকার দিকে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়ি চলতে শুরু করে, আর অতিরিক্ত কত বল প্রয়োগ করে গাড়িটির ত্বরণ এত হবে। আচ্ছা, তো আমাকে এখানে দুই পার্টে ম্যাথ করতে হবে। আমরা জানি যতক্ষণ স্থির আছে তত স্থিতি ঘর্ষণ, যখন গতিশীল হবে তখন গতি ঘর্ষণ। সো বস্তুর ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে, সিম্পল জিনিস, আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে এ ফিজিক্যালটা আমরা জানি নিউ ইন্টু আর, তো নিউ ইন্টু এখানে আসবে এমজি, এত নিউটন।
ডান। এরপরে বলা হচ্ছে যে গাড়িটি চলতে শুরু করবে, আর অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটি ত্বরণ এত হবে। ফাইন। সো এই জায়গায় আমাকে গাড়ির ত্বরণ চাইছে। তো আমার যদি এখন গতি ঘর্ষণ লাগে, গতি ঘর্ষণ হচ্ছে আমাকে বলছে 0.04, তাই না? তো আমার কত বল লাগবে জিজ্ঞেস করছে। তো আমরা জানি F মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু কার্যকরী বল, তাই না? অ্যাপ্লিকেবল ফোর্স। তাহলে আমাকে চাইছে কত বল প্রয়োগ করতে হবে। ফাইন। তো আমার অ্যাপ্লিকেবল যে ফোর্সটা হবে সেখানে হবে হচ্ছে 2 ইন্টু 1000 কেজি। ফাইন গেল। আর আমাদের এখানে এফআরটা আমরা একটু আগে পেয়ে গেছি, এখান থেকে একটা ভ্যালু এফআর আমরা অলরেডি জানি, তাহলে হচ্ছে 2 ইন্টু 1000 প্লাস এফআর, বাস এতটুকু যোগ করলে আমরা পেয়ে যাবো যে আমাদেরকে এত বল প্রয়োগ করতে হবে এক্সট্রা। সো এক্সট্রা বল যদি প্রয়োগ করতে হবে কত সেটা বলে, তাহলে হচ্ছে খুবই সিম্পল কথা, আমাদের এফআর তো অলরেডি ডান, তো এটার অতিরিক্ত মানে এটা তো আমাদের অলরেডি হয়ে গেছে, তো এটার অতিরিক্ত আমাদেরকে প্রয়োগ করতে, ও না সরি এখানে একটু ঝামেলা আছে, সরি ভাই একটু ভুল করছি, ফ্লোতে একটা ভুল করছি, ঠিক করে দিচ্ছি, সরি এক্সট্রিমলি। তো আমাদের গতি ঘর্ষণ সহগত আলাদা ম্যাথ, এটা তো আবার কাহিনী করতে হবে আলাদা। তো গতি ঘর্ষণের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এরকম আসবে যে ফিজিক্যাল টু অ্যাপ্লিকেবল ফোর্স প্লাস হচ্ছে যে ফ্রিকশন ফোর্স। তো অ্যাপ্লিকেবল ফোর্স হচ্ছে তোমার এম ইন্টু এ, আর এখানে এম ইন্টু নিউ ইন্টু এমজি। তো এখানে নিউ ইন্টু কি হবে, স্ট্যাটিক না, এটা হচ্ছে যে আমাদের কি ডাইনামিক, তাই না? তাহলে হচ্ছে আমাদের একটা কি, এটা ছিল হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ, এবার হচ্ছে গতি ঘর্ষণ। তো আমাদের এইবারে নিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এম ছিল এই জায়গায় আগে 1000, এ ছিল কত, এ ছিল আমাদের, আচ্ছা এই তো আমাকে বলছে তাই না কত মিটার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউ হচ্ছে এবার আমরা ইউজ করবো মানে কত 0.04, অর্থাৎ গতি ঘর্ষণের জন্য আমরা এটা এক্সট্রা আনবো। আর এম তো আমাদের ছিল 1000ই, তার সাথে 9.8, তাহলে আমাদের এই যে এক্সট্রা এতটুকু বল প্রয়োগ করতে হবে, এই যে এত নিউটন, বুঝলাম? এটা মাথায় থাকে। তারপর একটা বস্তু ঘন্টায় এত বেগে ভূমির উপর দিয়ে পিছনে যেতে যেতে অবশেষে স্থির অবস্থা, আচ্ছা এটা একই, ওই যে সেম আমাদের হচ্ছে যে ডেটা নাই। নততলে গাড়ি চলার ক্ষেত্রে বস্তুর শক্তি, মানে যদি এখন আমাদের এরকম মানে এরকম তলে চলে, তো দেখো এরকম করে যদি আমাদের কখন একটা বস্তু এরকম করে গড়ায় গড়ায় চলতে থাকে, তাহলে তখন আমাদের ক্ষেত্রে কি হবে? এই জায়গায় যেটা হয়, মনে করো এই যে একটা বস্তু এখানে গড়ায় গড়ায় পড়তেছে, রাইট? যখন গড়ায় গড়ায় পড়তে থাকে, অর্থাৎ এরকম করে রোটেট মানে রোল করতে থাকে, রোলিং করতে থাকে, তখন তার মধ্যে একটা তো থাকে হচ্ছে যে রৈখিক গতিশক্তি, একটা থাকে তার মধ্যে কৌণিক গতিশক্তি। এখন আমরা জানি, আমরা সবাই জানি আই তো আমরা জানি হাফ, মানে আই মানে কি জানি আমরা, এম আর স্কোয়ার। আর আমরা জানি হচ্ছে যে আমাদের এয়ার ক্ষেত্রটাকে কি বলে, যখন হচ্ছে একটা গোলক থাকে তখন 2/5 হয়, তাই না? তাহলে 2/5 এম আর স্কোয়ার। আর আমরা জানি ওমেগা আর মান হচ্ছে ভি। বাস এত। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা এইভাবে ফর্মুলা বের করে নিছি। আর যদি গড়িয়ে চলা সিলিন্ডার বা কোনকের ক্ষেত্রে হয় তাহলে একইভাবে ফর্মুলা ডিরাইভ করলে এটা চলে আসবে, ঠিক আছে? আমি ডিরাইভ করে দেখাচ্ছি না, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে তখন আমাদের এবার কি আসবে যখন দেখিনি, এটাও আসছে কোথা থেকে, খুবই সিম্পল কথা, যে 1 বাই মানে হচ্ছে তখন আমাদের আই ইকুয়াল টু কত আসে, হাফ এম আর স্কোয়ার, তো এখান থেকে চলে আসে। এবার বলছে তিনটি স্থির বস্তু, একটা রিং, একটা নিরেট সিলিন্ডার, একটা নিরেট গোলক একই বাকতলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে, উপর দিয়ে না পিছলিয়ে, আচ্ছা ঠিক আছে, মানে গড়ায় গড়ায় যাচ্ছে, তিনটি বস্তু বসার তো একই, কোন বস্তুটি সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে? আচ্ছা, কোন বস্তু সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটাকে সলভ করতে হবে, চলেন। এবার বলা হচ্ছে তিনটা স্থির বস্তু ছিল, তাই না? একটা রিং, এই যে একটা রিং, একটা ছিল আমাদের নিরেট সিলিন্ডার, রাইট? আরেকটা ছিল আমাদের কি, গোলক মানে ফুটবল। তো রিং এর ক্ষেত্রে মাথায় রাখবেন, আমি যখন রিং এর কথা বলি, এই রিংটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এটা ছিল হচ্ছে এম আর স্কোয়ার, জড়তার ভ্রামক, এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, এটা হচ্ছে কি 2/5 এম আর স্কোয়ার।
বোঝা যাচ্ছে এটার জড়তার ভ্রামক কি সবচেয়ে কম, তাই না? ক্লিয়ার? এখন এটার সাথে সম্পর্কটা কি? কাহিনী হচ্ছে mgh যে উচ্চতা থেকে গড়ায় পড়বে ইজিক্যাল টু হচ্ছে আমাদের কি হাফ আই ওমেগা স্কোয়ার। আর ওমেগা মানে কি আর ভি, মানে ওমেগা মানে হচ্ছে কত আসবে, ওমেগা মানে হচ্ছে আর ভি বাই আর, তাই না? ভি বাই আর। তাহলে আমরা এখান থেকে mgh হাফ আই, এটা হচ্ছে আমরা ধরলাম ভি বাই আর হোল স্কোয়ার। তাহলে এখানে mgh ইন্টু আর স্কোয়ার ইন্টু 2 বাই আই ইজ ইকাল টু ভি স্কোয়ার। অতএব ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আই, কারণ এই সবগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, বলে দিছি এগুলো সবগুলোর ক্ষেত্রে বলছে আমাদের আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট। তাহলে যার আই সবচেয়ে কম তার কি বেগ সবচেয়ে বেশি না? তাহলে কার সবচেয়ে বেগ বেশি হবে? এই তো গোলক, সিম্পল। তারপরে বলা হচ্ছে যে এত উঁচু হতে গড়তে পড়তে ভূমিতে এসে ভূমি স্পর্শ করার মধ্যে গোলকটির ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল? আচ্ছা আমার কাছে এখানে হচ্ছে যে গতিশক্তি চাইছে, তাই তো, যে হচ্ছে আমাদের গোলকটার ভর কেন্দ্রের গতিশক্তি আর হচ্ছে কৌণিক গতিশক্তি কত ছিল। তো এখানে আমাদের গতিশক্তির ম্যাথের ক্ষেত্রে আমাদের খুবই সিম্পল কথা কাজ করতে হবে। আমরা ফার্স্ট অফ অল দেখব যে এই ম্যাথটা যখন হচ্ছে যে মানে যখন হচ্ছে যে আমাদের এটা গড়ায় গড়ায় পড়তেছে, গড়ায় গড়ায় যখন পড়ে তখন আমাদের একটু আগে আমরা ফর্মুলা বের করছি 2/5 mr স্কয়ার, রাইট? তো 2/5 mr স্কয়ারের ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। তো আসেন 2/5 mr স্কয়ারের ফর্মুলা দিয়ে ম্যাথটাকে সলভ করে ফেলি। আমরা এই জায়গায় জানি অলরেডি আমাদের এখানে বলা হচ্ছে অলরেডি 7/10, এই যে এটা ছিল 7/10 mv স্কয়ার, রাইট? সেভেন বাই টেন এমভি স্কোয়ার ইজিক্যাল টু কি ছিল? 7/10 mv স্কোয়ার ইজিক্যাল টু ছিল হচ্ছে আমাদের এই জায়গায় কত mgh। তো সেখান থেকে আমরা এখন কি চাইছে, আমাদের গতিশক্তি চাইছে, তাই না? তো আমরা যদি হচ্ছে যে mm কাটাকাটি করে ফেলি, v স্কোয়ার আসবে হচ্ছে যে 10gh বাই 7, অতএব v ইজিক্যাল টু √10gh বাই 7। অ্যাপ্লাই করেন ডেটা। h কত? উচ্চতা হচ্ছে 7, h হচ্ছে আমাদের বাস চলে আসবে। এখন যদি v জানো তাহলে কি গতিশক্তি আর কৌণিক গতিশক্তি বের করতে পারবা না? হাফ mv স্কয়ার হচ্ছে হাফ i ওমেগা স্কয়ার দিয়ে, বাস তাহলে তুমি পারবা। i তো তুমি জানোই 2/5 কি আসবে mr স্কয়ার। সেখানে সকল ডেটা দিয়ে তুমি সুন্দর মতো হচ্ছে যে কৌণিক গতিশক্তি আর হচ্ছে যে রৈখিক গতিশক্তি বের করে ফেলতে পারবা। এরপরে বলছে আচ্ছা সেম ম্যাথ, আর কোনো কাহিনী নেই এটার মধ্যে, একই ম্যাথ রিপিট। গতিশক্তি আর কৌণিক বেগ আমাদের এখানে অলরেডি, এগুলো খুবই সোজা ম্যাথ। আমরা কৌণিক ভরবেগের ফর্মুলা জানি যে হচ্ছে আমাদের L ইজ ইকুয়াল টু আর ক্রস পি, তাই না? তারপরে এখানে আমাদের আসছে L ইজ ইকুয়াল টু আবার এম আর স্কোয়ার ওমেগা, একক দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে। তো এখানে গতিশক্তি আর কৌণিক বেগগুলো দেওয়া। তো গতিশক্তি আর কৌণিক বেগ থেকে আমাদের খুবই সোজা সোজা ম্যাথ আসে। আমরা সবাই অলরেডি কৌণিক বেগ জানি, যেটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সেটাকে চাইলে আমরা আবার কি করতে পারি, রেডিয়ান পার সেকেন্ডের জায়গায় আমরা হচ্ছে যে রোটেশন পার মিনিট বা রোটেশন পার সেকেন্ড থেকেও এগুলোতে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তো যখন যেটা দেওয়া থাকবে সেটার বেসিসে আমাদেরকে ম্যাথ করতে হবে। তো কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক দেওয়া আছে L ইজ ইকুয়াল টু আই ওমেগা। তো এটাও খুবই সোজা একটা জিনিস, আমরা জানি কৌণিক ভরবেগ। তো আমরা রৈখিক ভরবেগ কি জানি, P ইজ ইকুয়াল টু mv। তো P এর জায়গায় কৌণিক হচ্ছে L, m এর জায়গায় আসবে I, b এর জায়গায় ওমেগা। বাস বাকি সবগুলো ম্যাথ আমাদের নর্মাল যা যা ছিল তাই। সো আমাদের এখানে হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক দেওয়া আছে, যদি দ্বন্দ্ব থেকে খুব একটা প্রশ্ন আসে না। টর্কের সাথে আমাদের প্রচুর প্রশ্ন আসে। টর্ক ইজ ইকুয়াল টু আমাদের মাথায় রাখা লাগবে আই ওমেগা, সরি আই ইন্টু আলফা। কোত্থেকে আসছে? আমরা সবাই জানি যে আমাদের যদি কৌণিক বল হিসাব করি, বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তো কৌণিক বল হচ্ছে টর্ক। তাহলে কৌণিক বল মানে কি হবে, আমাদের কৌণিক ভর, দ্যাট ইজ জড়তার ভ্রামক, আর হচ্ছে ত্বরণের জায়গায় কি বসবে, আলফা, অর্থাৎ কৌণিক ত্বরণ। বাস তারপরে আমরা নর্মালি ম্যাথ করে দিব। তো এই জায়গায় আমাদের দ্বন্দ্বের ভ্রামকের সময়গুলো আরো অনেক কিছু বলা আছে, সেগুলো তোমাদের স্লাইড তো দেওয়া থাকবে, তোমরা চলো এখান থেকে দেখে দেখে পড়তে পারবা। আমরা এখন চলে যাই পরের অংশটাতে। এটা আগেরটা একটু রিপিট করে দিছে, তো লাগবে না। আচ্ছা এখানে বলছে একটা বৈদ্যুতিক পাখা মিনিটে এতবার ঘুরে, সুইচ বন্ধ করার পর মিনিটে 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে যায়। তাহলে পাখাটির কৌণিক ত্বরণ কত, থেমে যাওয়ার পরে পাখাটি কতবার ঘুরবে? আচ্ছা মিনিটে 1200 বার ঘুরে, তাই না? তাহলে আমাদের ওমেগা হচ্ছে 1200
আরপিএম মানে রোটেশন পার মিনিট। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। কি করলাম, রোটেশন মানে 2 পাই পরিমাণ ঘুরে, 2 পাই রেডিয়ান বাই 60। আচ্ছা, সুইচ বন্ধ করার 3 মিনিট পরে, তো টাইম হচ্ছে 3 মিনিটস। কৌণিক ত্বরণ কত, আলফা কত? সোজা ভাইয়া, আমরা জানি কি আলফা ইজ ইকাল টু ওমেগা মাইনাস ওমেগা নট ইন্টু 2t, তাই না? 2 থেটা, তাই তো নাকি? আচ্ছা, আমি নর্মাল ফর্মুলা দেখে দেখাইনি। আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ ওমেগা নট স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থেটা। তাহলে আলফা ইজ ইকাল টু ওকে। সো আমাকে আগে পাখাটির কৌণিক ত্বরণ বের করতে বলছে, থেমে যাওয়ার পর কতবার ঘুরবে। আচ্ছা, কৌণিক ত্বরণ কত, আলফা ইজ ইকাল টু আমরা জানি ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তো ওমেগা কত ছিল, কত ছিল জানি না, 2 4 পাই, 4 পাই না, সে 6 কাটা 0 0 কাটা 6 দুগুণে 12, তো মানে 20, তো 400 পাই আসে, রাইট? লেট মি চেক। ঠিক আছে, 40 পাই, সরি। ওকে, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যখনই আমরা আলফা পেয়ে যাব, এটা আমরা জানি a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই টি, ওটার মতো করে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। দেন আমরা এই জায়গায় জাস্ট আলফার পরিবর্তে এখন এখানে আমরা থেটা বের করতে চাচ্ছি, সো থেটা বের করে ফেলবো। তাহলে সেখানে আমাদের সুন্দর মতো আসবে হচ্ছে যে 40, মানে যা আসবে আর কি, ওমেগা আসবে একটা, আলফা হচ্ছে এটা। বাস, আমাদের ঝামেলা শেষ। ওকে, এত কেজি ভরের একটি কণার গতিবেগ এত, কণার অবস্থান ভেক্টর এত হলে মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো আমরা কি জানি কৌণিক ভরবেগ কত আসবে, আমাদের হচ্ছে যে 3 কেজি ভরের একটি কণার গতিবেগ এত, তাই না? আচ্ছা, আমরা কৌণিক ভরবেগ মানে কি জানি, আই ইন্টু ওমেগা, তাই না? কৌণিক ভরবেগ অর্থাৎ জড়তার ভ্রামক কিন্তু হচ্ছে বেগ। তাহলে আমাদের আই মানে কি, এম আর স্কোয়ার। তাহলে আমাদের যদি সেটা হয়ে থাকে, আমাদের এখানে কণার গতিবেগ দেওয়া আছে কত, আই ক্রস আই আর কি হবে জায়গায়, আই ক্রস ওমেগা। তো আই হচ্ছে যে আমরা জানি এম আর স্কোয়ার, রাইট? তো আমরা এটা এইভাবে করবো, গতিবেগ দেওয়া আছে ইউ, সো দ্যাটস ওকে, ইউ বুঝলাম। আচ্ছা, এটাকে ফর্মুলা কনভার্ট করে নিও। আচ্ছা, তোমাদের দেখাই এখান থেকে মনে পড়ছে, মাঝে মধ্যে নিজেও ভুলে যাই। ওকে, আর ক্রস পি, তাই না? তো আমরা এল ইজিক্যাল টু, দেখো এখানে কি লিখতে পারি, এম আর স্কোয়ার ওমেগা হচ্ছে যে নিয়ে আসতে পারি। এখন এম আর স্কোয়ার ওমেগা থেকে আমরা আরো ফর্মুলা কি পাই, আমরা জানি হচ্ছে যে এম আর স্কোয়ার ওমেগাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তোমাদের এখানে কি দেওয়া আছে তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তোমাদেরকে লিখেই দিচ্ছি এখানে, সেখানে লেখা নেই। ওকে ফাইন, সমস্যা নেই, এখানে আছে, ওকে প্যারা নেই। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, আই ইজ ইকুয়াল টু অবস্থান ভেক্টর দিচ্ছে, তাই না? অবস্থান ভেক্টর, তাইলে মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে, আই ক্রস ওমেগা। আমার এম আর স্কোয়ার দিয়ে তো আমি পারবো না, তো এটাকে, আচ্ছা এটাকে আমি একটু পরে গেট ব্যাক করি। একটি 8 কেজি ভর, এটা শেষ করে নিই, কারণ এটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না কেমনে করছিলাম, অনেকগুলো কয়েছে তো ভুলেও গেছি। একটা 8 কেজি ভরের চাকা চক্রবর্তী ব্যাসার্ধ এত হলে জড়তার ভ্রামক কত হবে? চাকাটিতে এত রেডিয়াস কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানে টর্ক প্রয়োগ করতে হবে? খুবই সোজা ম্যাথ। আমাকে বলা হয়েছে এই জায়গায় যে আমাদের ভর হচ্ছে 8 কেজি, চক্রবর্তী ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে এত সেন্টিমিটার, জড়তার ভ্রামক চাইছে, চাকটাটিতে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে বলছে। আচ্ছা ঠিক আছে, কৌণিক ত্বরণ এত।
তো হচ্ছে কত মানে টর্ক প্রয়োগ করতে হবে। ফাইন, তো আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল জানি হচ্ছে I = mr²। আসলো, দেন এখন I × α করে দিলেই ম্যাথ শেষ, সোজা। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাই এই জায়গায়। এটা কি ছিল না, কোথায় গতিশক্তি স্থিতিশক্তি, এটা তো সোজা ম্যাথ, এগুলো তো বাচ্চাদের ম্যাথ, এটা লাগবে না। এটা কি ছিল 10 ঘন্টা পর পাখাটি। আচ্ছা, সেম ম্যাথ আমরা অলরেডি একবার করছি, সিমিলার ম্যাথ আমরা অলরেডি করেছি, এই যে এই ম্যাথটার মতো করে, সেটা আমি স্কিপ করে আমি পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন, বলা হচ্ছে 10 নিউটনের একটা বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তারপর বলের ক্রিয়া বন্ধ করার পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য হয়, তাহলে বস্তুটিতে মোট কত দ্রুত অতিক্রম করবে। আচ্ছা, 10 নিউটনের একটা বল 2 কেজি 4 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য হয়েছে। আচ্ছা, তারপরে পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য, বস্তুটি মোট কত দূর অতিক্রম করে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে এ কত, ফাইভ, তারপরে টি হচ্ছে 4। তারপরে বলা হয়েছে যে আমার এখানে বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে। তা আমার বস্তুটা মোট কত দূরত্ব অতিক্রম করে তার আগে আমাকে জানতে হবে যে 4 সেকেন্ড ক্রিয়া করে কিন্তু আমরা ছেড়ে দিছি, তাই না? তাহলে 4 সেকেন্ড ধরে আমরা ত্বরণ দিছি এটার মধ্যে, সিম্পল ভাষায়। তো একটা বল একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে তারপর বলের ক্রিয়া বন্ধ করে দিলাম, ফাইন। তাহলে আমরা হচ্ছে 4 সেকেন্ড ধরে আগে আমরা তাকে ত্বরণে অ্যাপ্লাই করছি। ত্বরণ অ্যাপ্লাই করলে আমরা জানি হাফ এটি স্কয়ার, যেহেতু স্থির ছিল তাহলে এটা 0 আসলো, এস। তারপর হচ্ছে কত দূরত্ব অতিক্রম, তারপরে বাকি 10 সেকেন্ড আমরা ছেড়ে দিছি। তো বাকি 10 সেকেন্ড ছেড়ে দিলে আমরা জানি v = u + at, তাহলে আমরা একটা শেষ বেগ পাবো। এখন আমরা এই শেষ বেগটা নিয়ে আমরা আরো কিছুক্ষণ চলবো। এখন এই দুইটাকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাস শেষ। দেন 8 কেজি ভরের একটা লোহার বল এত উপর থেকে বালিতে পড়ে এত বেশি প্রবেশ করে থেমে যায়, লোহার বলের উপর বালির গড় বাধা নির্ণয় করো। আমরা সিমিলার ম্যাথ অলরেডি করছি না ফার্স্ট দিকে, ওই যে h + x, তো সেখান থেকে তোমাকে f বের করতে হবে, সোজা। তো পারবা তোমরা, জাস্ট ডেটা অ্যাপ্লাই করলেই ম্যাথ শেষ। তো 1646 আসবে, দেখে নিও। 4 কেজি ভরের একটি পাখি একটি গাছে বসে আছে, এত ভরের একটি গুলি আঘাত করে পাখিটিকে অনুভূমিক বেগ হতে বেগ কত হবে যদি গুলি শরীর থেকে বের হয়ে যায়, শরীর থেকে যায়। আচ্ছা, মানে ইনিশিয়ালি m1 u1 + m2 u2 m1 v1 + m2 v2, সেম ওয়ান হচ্ছে 4, পাখি গাছের উপর বসে আছে, সো তখন 0, গুলি হচ্ছে 0.02 এত মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, মিলিত বস্তুতে পরিণত হয়েছে। সো 4 না তো, হ্যাঁ 4 + 0.02 × v, এখান থেকে আমরা পাখির বেগটা পেয়ে যাব, ডেটা অ্যাপ্লাই করলে চলে আসবে এত। দেন একটি পেরেকে একটি অনুভূমিক কাঠের উপর খারাপভাবে রাখা আছে। আমরা কিন্তু সব ম্যাথ এগুলো করছি অলরেডি, সিমিলার ম্যাথই ঘুরাই ফিরাই পাচ্ছি। আচ্ছা ফাইন, তো এখানে হাফ mv², হাতুড়ি যেহেতু এরকম করে বাড়ি মারছে তাহলে কত হবে এই জায়গায় fx। আমরা সিমিলার ডেটা ম্যাথই তো করছি, তাই না? মনে তো হচ্ছে তাই। তো হাতুড়ির ভর হচ্ছে 1, v হচ্ছে 4² বাই x হচ্ছে 0.015, তো সোজা। তারপরে দেখো বলা হচ্ছে আমাদের এত কেজি এবং এত কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত এবং এত বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুতে একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে। তো দুইটা বস্তু ছিল, আচ্ছা বিপরীত দিক থেকে আসতেছিল, তাই না? সো আমাদের বিপরীত দিক থেকে আসলে আচ্ছা এটা তো আমরা করছি সিমিলার ম্যাথ, খালি ডেটা চেঞ্জ আর কি। সো m1 u1 + m2 u2
m1 v1 প্লাস m2 v2। এবার মাইনাস টু হবে কারণ অপোজিট ডাইরেকশন, রাইট? একত্রে যুক্ত থেকে চলতেছে, সো দ্যাট উড মিন 45 প্লাস 65 ইন্টু সমবেগ v, তারপরে মিলিত বেগ v বের করে ফেলবা। ডান। 3 কেজি ভরের একটি বস্তু ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী একটি অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক এত। এই অক্ষ থেকে এত মিটার দূরত্ব অবস্থিত সমান্তরাল অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক এত একক কত হবে? আচ্ছা, কত হবে, তাই তো? আমরা জানি I is equal to IG প্লাস mr স্কয়ার। তো IG তো সোজা দেওয়াই আছে 2.5, আর এখানে 3 ইন্টু 1.2 হোল স্কয়ার, শেষ। মানে জাস্ট ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন, যা আসে তাই। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে এতবার ঘুরছে, সুইচ বন্ধ করার পর এত পাক ঘুরে পাখাটি বন্ধ হয়ে গেল, পাখাটি থামতে কত সময় লেগেছিল? বাই 2 থেটা। পাখাটি থামতে কত সময় লেগেছিল, তাই না? আমরা জানি থেটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। তো টি উড বি 2 থেটা। দেখো তাহলে বাচ্চা 2 থেটা কত? থেটা হচ্ছে এত পাক ঘুরছে, তাই না? তাহলে ইন্টু 2 পাই, এত রেডিয়ান ঘুরছে। আর ওমেগা প্রতি মিনিটে 1500 বার ঘুরছে মিনিটে, তাই না? প্রতি 60 ইন্টু 2 পাই। কারাগারি করবা, চলে আসবে কত? আচ্ছা, আমরা সেকেন্ডে চাইছে, তাহলে আমরা 60 তে ভাগও করার কিছু নেই, অটোমেটিক্যালি এটা মিনিটে আসবে। সুন্দর মতো চলে আসবে 4.02 মিনিট। তারপর বলেছে এত কেজি ভরের একটি বস্তুর উপর চিত্রানুযায়ী এত এবং এত মানের বল ক্রিয়াশীল, বস্তুটি ত্বরণ সর্বাংশে এত অক্ষ বরাবর এত হলে আর কত বল উপাংশ অনুযায়ী প্রয়োগ করতে হবে? আচ্ছা, এত কেজি ভরের একটা বস্তুর উপর চিত্রানুযায়ী আমাদের দুটো বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটি ত্বরণ সর্বাংশে এত অক্ষ বরাবর, আচ্ছা এত হলে, ওকে, আর কত বল উপাংশ অনুযায়ী প্রয়োগ করতে হবে? কত বল উপাংশ অনুযায়ী প্রয়োগ করতে হবে? বস্তুটি ত্বরণ সর্বাংশে, সর্বাংশ বুঝেছে নাকি হচ্ছে যে টোটাল বুঝাইছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা ডেটা সর্বাংশ কথার একটু ভুল, সো এটা আমি স্কিপ করতেছি কারণ এটা বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি, হয়তো বা তুলছে ভুল আর কি। অবশ্যই এখানে সাস দেওয়া আর এখানে কুয়েট দেওয়া, মানে দুইটা কোয়েশ্চেন মধ্যে গোলায় ফেলছে। আচ্ছা সমস্যা নেই, আমরা আগাই। অবস্থান ভেক্টর আর ভরবেগ এত এবং প্রযুক্ত বল এত হলে গৌণিক ভরবেগ এত এবং টর্কের রাশি এত অনুযায়ী কোনটা কি হবে? এটা তোমরা অলরেডি জানো যে আর ক্রস পি হচ্ছে যে আমাদের কি আসবে, আর ক্রস পি আমাদের দিবে হচ্ছে এল, আর আর ক্রস এফ দিবে আমাদের কি কি টাও। সো তোমরা যেহেতু অলরেডি জিনিসটা জানো, তোমাদের কার এটা আমি প্যারা দিচ্ছি না। এরপর আছে হাইড্রোজেন পরমাণুতে এত ভর, আচ্ছা এটা এত চার্জ যুক্ত ইলেকট্রন, বৃত্তাকার ব্যাসার্ধ আছে, এটা আমাদের আসলে এই চ্যাপ্টারের অংশই না, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস। আমরা আগাই। একটি ধাতু গোলকের ভর এত এবং একটি 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্ত বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, এর কৌণিক ভরবেগ কত? আচ্ছা ফাইন, আমাদের হচ্ছে যে কৌণিক ভরবেগ চাইছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। সো কৌণিক ভরবেগ আমরা কিভাবে বের করি? কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের আই আর ওমেগা। তো গোলকের ভর দিছে 6 গ্রাম, ফাইন, তাহলে আমরা জানি 2/5 mr স্কয়ার ইনটু হচ্ছে ওমেগা। তো 3 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, তো যদি সেটা হয় আর ইন্টু ওমেগা মান হচ্ছে ভি, সো 2/5 m আর ইন্টু ভি, আর ওমেগা হচ্ছে ভি, তাহলে 2/5 m হচ্ছে 0.006, হ্যাঁ, আর এর মান কত? 3 মিটার, প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, তাহলে 2 পাই আর বাই হচ্ছে কত টি, তো টি মানে কত? টি হচ্ছে প্রতি সেকেন্ড, তাহলে 1। তাইলে কৌণিক ভরবেগ কত? চলো আমরা বের করি। আমি একটু কনফিউজ, আদৌ ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি শিওর আর কি অলমোস্টই, বাট স্টিল একটু দেখা দরকার। সো 3 ইন্টু 3.1416 ইন্টু 3.13, দেখি মিলছে কিনা। হ্যাঁ মিলছে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার মিলছে। তাহলে এইভাবে আমরা করলাম, একটি বস্তু স্থির অবস্থায় ছিল 6 নিউটন একটি বলের এত কাজ করে এবং তারপর আর কোনো কাজ করলো না, বস্তুটির পর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল, বস্তুটির ভর কত?
ভাই এটা তো তোমরা পারবা, মানে এটা তো তোমাদের করায় দর্শের মতো সেরকম কিছু না। সো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। পরটাতে আগাই। এত গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে, আচ্ছা সেম ম্যাথ, 5 সেকেন্ডে 20টি পূর্ণ আবর্তন করে সুতার টান কত? আচ্ছা না, ডিফারেন্ট ম্যাথ। 50 গ্রাম ভরের বিশেষ একটি বস্তুকে এত মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তো সুতার টান কত? আমরা জানি কেন্দ্রমুখী বল mv²/r। তাহলে সেখানে আমাদের হচ্ছে যে 50 গ্রাম ভর, সো 0.05 না কি, 0.05, 3 মিটার দীর্ঘ, সো দ্যাট ইজ 3। 5 সেকেন্ডে 20টা ঘূর্ণন, সো 2π ইন্টু হচ্ছে যে 3 ইন্টু 20/5, বাস বসায় দাও, শেষ ঝামেলা। দেখবা সুন্দর মতো 94.75 আসছে। একটি চাকাটিকে এত ত্বরণ সৃষ্টি করতে কত মানে টর্ক প্রয়োগ করতে হবে? ডেটা মিসিং তো, কারণ মানে টর্কের জন্য আমার আরো ইনফরমেশন লাগবে, শুধু ত্বরণ দিয়েছে আমরা, তার একটা ইনফরমেশন মিসিং। আচ্ছা দেয়া নাই, সো আমি স্কিপ করতেছি, কিছু করার নাই। 3 মিটার দীর্ঘ সরু সুষম দণ্ডের ভর এত কেন্দ্র করে ঘুরছে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 4 কেজি দণ্ডটি প্রান্তবিন্দুগামী অক্ষকে। আচ্ছা, তো আমরা সবাই জানি প্রান্তবিন্দুগামী হইলে আমাদের ফর্মুলা কি দাঁড়ায়? 1/3 মোস্ট প্রবাবলি mr², আর মাঝখানে হলো 1/12, as far as I remember। আমি তারপরেও একটু দেখি আমার অ্যান্সার মিলে কিনা, মিলার কথা। সো 4 ইন্টু 3², 3×4 12 আসার কি আমার মতে, হ্যাঁ 12 আসছে, সো দ্যাট ইজ ফাইন। এখানে ওরা যেটা করছে সেটা হচ্ছে ওরা একটু মানে ইয়াতে কি বলে এটাকে, ফর্মুলাতে একটু হচ্ছে তোমাদেরকে ইয়া দেওয়ার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে, তো সেটা করলে 12ই আসে, 1/3 mr²। তারপরে আসো, তোমাদের এখানে আছে এত বলে একটি ইলেকট্রনের উপর এত পরিবর্তন কত মিটার পার সেকেন্ড হবে? আচ্ছা, এত বলে একটি ইলেকট্রনের উপর এত পরিবর্তন কত মিটার পার সেকেন্ড হবে? আচ্ছা, এখানেও যে ইনফরমেশন মিস করছে ওরা। ওকে, একটি বস্তুর উপর বস্তুর বেগ হচ্ছে এত হতে বৃদ্ধি পেয়ে এত হলে গড় ত্বরণের মান কত আসবে? তো আমাদের হচ্ছে যে বস্তুর বেগ হচ্ছে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তো গড় ত্বরণের মান কত, তাই না? ফাইন, এটা তো খুবই সোজা কাজ। আমাকে আগে হচ্ছে যে v - u করতে হবে। সো সোজা, এখন আমাকে √, এটার মান নিব, যেটা আমাকে দিবে 10, সো 10/8 would be 1.25 most probably, হ্যাঁ 1.25 আসছে আনসার। দেন আমাদের বলছে একটা ফাঁপা সিলিন্ডারের ভর এত এবং ব্যাসার্ধ এত হলে জড়তার ভ্রামক কত? এটা তো আরো সোজা, ফাঁপা সিলিন্ডারের ভর এত, ব্যাসার্ধ এত। তো আমরা জানি একটা সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক কত হয়? ½ mr²। তো আমরা এখানে দিব হচ্ছে যে 0.5 ইন্টু 0.2, যেহেতু 200 গ্রাম, তার সাথে হচ্ছে যে 10, তাহলে 0.1 স্কোয়ার। তো আমাদের আসবে 0.5 ইন্টু 0.2 ইন্টু 0.1 স্কোয়ার, হ্যাঁ 1.1 ইন্টু 10⁻³ সিলিন্ডারের ক্ষেত্রে কি হাফ হয় না? ফাঁপা সিলিন্ডারের ভর, সিলিন্ডার, ও সরি, এটা তো নিডেড, সরি ফাঁপা হলে ঠিক আছে, ফাঁপা হলে জাস্ট আমাদের, সরি ফর দ্যাট, ফাঁপা হলে আমাদের জাস্ট হচ্ছে mr² আসবে। mr² আসলে আমাদের আসবে হচ্ছে যে 2 × 10⁻³। সো এইটা অ্যান্সার। এই কি কাহিনী, ফি কেন দিল ওরা? অ্যান্সার ভুল দেওয়া। 200 গ্রাম, হ্যাঁ তাহলে 0.2, ব্যাসার্ধ 10, তাহলে 0.1, ভুল আছে অ্যান্সার। কি আর করার, এনিওয়েজ। আবার এখানে তো ইয়াম কি একক ঠিক মতো দেয় নাই। 5 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করে বস্তুর নিম্নমুখী ত্বরণ এত হবে? কত বল প্রয়োগ করলে বস্তুর নিম্নমুখী ত্বরণ এত হবে? আচ্ছা ফাইন, সো আমরা 5 কেজি ভরের একটা বস্তু আছে, আমরা জানি mg প্লাস f ইকুয়াল টু ma। সো দ্যাট মিনস আমাদের বস্তু কত বল প্রয়োগ করে, তাই না? তাহলে f ইকুয়াল টু a - g।
নিম্নমুখী ত্বরণ তৈরি হবে না। ও, তো নিম্নমুখী ত্বরণ তো আমার এমনি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, নেগেটিভে আসবে আর কি, এটা অ্যান্সার। এ হচ্ছে 4 মাইনাস 9.8, সো 4 মাইনাস 9.8 ইন্টু 5, সো মাইনাস 29 আপওয়ার্ডস হবে, কারণ উপরের দিকে বল প্রয়োগ করে নিচের দিকে এত মিটার ত্বরণ হবে, নাহলে তো আরো বেশি ত্বরণই পড়ে যাওয়ার কথা। সো এই হচ্ছে অ্যান্সার। তো একটা ইলেকট্রনের পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যদি 1.14 ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করে, ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান কত? সো এটা তো সোজা, আমরা জানি কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r। তো আমরা জানি ইলেকট্রনের ভর 9 ইন্টু 10⁻9.11 ইন্টু 10⁻31। v² কত আসবে? 4 ইন্টু 10⁶ হোল স্কোয়ার, আর রেডিয়াস হচ্ছে 1.14। তো এখানে যা আসে তাই, সোজা। তো এতটুকু আমরা করে ফেললাম, করা হয়ে গেলে আমাদের সুন্দর মতো এটা ডান হয়েছে। তো আমরা যদি যাই, ওমাকে হলো, আচ্ছা আসছে, সো এটা আসবে 1.32। এরপর আছে একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়েছে, থেমে যাওয়ার আগে পাখাটি ঘোরার সংখ্যা কত হবে? আচ্ছা, সো সোজা জিনিস, আমরা জানি মিনিটে এতবার, তাই না? তাহলে আমরা জানি থেটা ইজ ইকুয়াল টু ইন্টু 2। সো ডাব্লিউ মানে হচ্ছে যে আমাদের 1200, মানে 1200 আরপিএম, রোটেশন পার মিনিট, ঠিক আছে ফাইন। এখানে হচ্ছে 2, আর মিনিট হচ্ছে যে আমাদের এখানে টাইম কত? 2 মিনিট। তাহলে এটাকে কাটাকাটি করলে আমাদের ফাইনালি আসবে কি? 1200 রোটেশন বা 1200 রেভলিউশন। সো দেখো খুবই সোজা, কাটাকাটি করে 1200 আসছে। 5 কেজি ভর এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন এত সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত? আচ্ছা, এত কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত? ওকে, তো আমরা জানি AK is equal to হাফ mv²। কৌণিক বেগে গড়াচ্ছে, আচ্ছা তার গতিশক্তি কত হবে? কৌণিক বেগে গড়াতে থাকলে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমরা জানি হাফ ইন্টু এম, ভি মানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ভি মানে হচ্ছে ওমেগা আর, হাফ ইন্টু 5 ইন্টু আমাদের ওমেগা হচ্ছে 50, এত জুল আসলো। এত কিছু ভরের একটি কণা এত ব্যাসার্ধে বৃত্তাকার চারদিকে এত কৌণিক বেগে ঘুরছে, গতির জন্য কোন দিকে কত নিউটন বল প্রয়োজন? আচ্ছা, যদি কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে এম ওমেগা স্কোয়ার আর, এত আসে, যা আসবে তাই। এটাকে যদি আমরা ঘুরতে থাকি তাহলে কোন দিকে কত নিউটন বল প্রয়োগ হবে? দেখো অ্যান্সারটা দেওয়া আছে কেন্দ্রমুখী এত। তো যদি আমাদের চারদিকে ঘুরতে থাকে কৌণিক বেগে, তাহলে বলছে যে আমাদের গতির জন্য কোন দিকে কত নিউটন বল প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের ভিতরের দিকে কেন্দ্রমুখী ফোর্স হিসেবে এতটুকু হচ্ছে যে অ্যাপ্লাইড হচ্ছে। অর্থাৎ আমরা যদি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, এইটা যাবে ভিতরের দিকে, সরি এইটা যাবে হচ্ছে বাইরের দিকে, এবং টান বলটা থাকবে ভিতরের দিকে। সো সেই হিসাবে আমরা কেন্দ্রমুখী বল পেয়েছি। তারপর হচ্ছে 500 কেজি ভরের একটি গাড়ি এত বেগে চলে, ব্রেক চেপে গাড়িটিকে আমরা 500 মিটার দূরে থামিয়েছি, তাহলে যদি রাস্তার ঘর্ষণজনিত বল এত হয় তবে কেন্দ্রীয় বেগজনিত বলের মান কত? আচ্ছা, তো ভর হচ্ছে 500 কেজি, গাড়ি যাচ্ছে এত বেগে, কে আমরা ভাগ দিব 3.6 দিয়ে, তাহলে বলছে ব্রেক চেপে গাড়িটিকে 500 মিটার দূরে থামানো হলো। ফাইন, 500 মিটার দূরে থামানো হলে আমাদের ফ্রিকশন ফোর্স আচ্ছা 100 নিউটন,
ব্রেকজনিত বলের মান কত? ফাইন। তো আমরা এই জায়গায় জানি হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে এ কত আসে, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের এ কত সেটা আমাদের দেখা লাগবে। সো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল বের করি যে আমাদের এস ইজ ইকাল টু এত বেগে চলে, আচ্ছা সরি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে করতে হবে। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি স্কোয়ার কত আসে? 60/3.6 হোল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু এস আসবে আমাদের কত? 500 মিটার। তো এটা দিয়ে আমরা এ পাবো। যে এর মানটা আমরা পেয়েছি সেই এর মানটা দিয়ে এখন আমরা বাকি কাজ করব। তো যদি আমাকে বলা হয় যে ব্রেকজনিত বলের মান কত, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে যে মানে আমাদের এতটুকু ত্বরণ আসার কথা, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে মানে যেটা আমাদের অ্যাপ্লাইড ফোর্স সেটা আসবে হচ্ছে আমাদের কত? সেটা আসবে আমাদের হচ্ছে যে টোটাল যে ফোর্স মাইনাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। সো দেখো আমাদের টোটাল ফোর্স আসার কথা এম ইন্টু এ এখান থেকে আসবে, মাইনাস ফ্রিকশন ফোর্সের কারণে আমাদের অলরেডি 100 নিউটন বল ওইখানেই চলে গেছে। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করব, এম হচ্ছে 500 কেজি, তার সাথে একটা এ আসবে মাইনাস 100, সেখান থেকে আমাদের ফ্রিকশন ফোর্স বের হবে এত নিউটন। কাজ ডান। তো এটা আসে 1290। টর্কের মাত্রা বলের মাত্রার অনুপাত কত? আচ্ছা টর্কের মাত্রা বলের মাত্রার অনুপাত আমরা জানি এল। কেন? এটা না এভাবে বের করা যায়, টর্ক ইজ ইকুয়াল টু কি? আই ইন্টু আলফা, আর বল ইজ ইকুয়াল টু কি? এম এ। তো আমরা জানি যে এখানে হচ্ছে যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কত আসে? আই হচ্ছে যে এম আর স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার, আর এখানে কি আসবে? থেটা বাই হচ্ছে যে কত? থেটা বাই হচ্ছে যে আমাদের আলফা হচ্ছে যে থেটা বাই হচ্ছে যে আমাদের টি স্কোয়ার। সো আমাদের থেটা বাই টি স্কোয়ার আসলে সেকেন্ড স্কোয়ার। তো হিসাব নিকাশ করলে থেটা তো আর আমাদের অত কিছু হিসাব নিকাশ করতে হয় না, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাটাকাটি করে থাকে শুধু মিটার। মিটার মানে কি? এল। এম ভরের ভরবেগ হলো, আচ্ছা এখানে ইনফরমেশন মিসিং, এম ভরের ভরবেগ হলো, হ্যাঁ ইনফরমেশন মিসিং। ই দিয়ে কি বুঝাইছে? গতিশক্তি। আচ্ছা আমরা জানি পি ইজ ইকাল টু এম ভি, হাফ এম ভি স্কোয়ার হাফ পি বাই এম। তাহলে পি ইজ ইকাল টু, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝছি, আর কি এখান থেকে বুঝেছে আমরা জানি ভরবেগ মানে হচ্ছে এমভি আর ইজ ইকাল টু হাফ এমভি স্কোয়ার। তো সেখান থেকে আমরা এমভি বদল হচ্ছে যে টোটাল পি লিখতে পারি, পি স্কোয়ার বাই হচ্ছে যে এম। তো সেখান থেকে আমরা 2m কে পাশে নিয়ে রুট ওভার করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে রুট ওভার 2m। একজন এত বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাকে উল্লম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে? সো 40 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, ঠিক আছে ফাইন। কত কোণে হেলে থাকতে হবে? সো আমরা জানি থেটা ইজ ইকাল টু tan inverse b square by rg। তো v স্কয়ার কত? আর কত? 30। সো এখান থেকে চলে আসবে, সো এখান থেকে অ্যান্সার চলে আসবে হচ্ছে যে 8.36। এখানে পয়েন্টটা মিসিং আছে, সেটা পয়েন্টটা বসায় নিতে হবে। 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাধা এত? ওকে ফাইন। তো ত্বরণ, পরন্ত বস্তুর ত্বরণ চাইছে। বাস শেষ। দেন এখানে একটাও মিলে নেই আর কি টেকনিক্যালি হিসাব নিকাশ করে, সো না। একটি দেয়াল দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে এর প্রান্তের রৈখিক বেগ কত?
দেওয়ালের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত? আচ্ছা, প্রান্তের রৈখিক বেগ, দেয়াল দৈর্ঘ্য তো বুঝলাম না, এখানে মানে প্রশ্ন ভুল বলছে, দেয়াল তো হওয়ার কথা না, দেয়াল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রান্তের রৈখিক বেগ, নট মেকিং সেন্স, ভুলে কিছু একটা লিখছে। আচ্ছা, একজন সাইকেল চালক এত সেকেন্ডে 600 মিটার দূরত্বের একটি মোড়ে বাঁক নেয়, উল্লম্বের সাথে তার কোণের মান নির্ণয় করো। এটা তো মনে হয় আমরা একটু আগে করলাম না? সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b স্কয়ার বাই rg। সো 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বের একটি মোড়ে বাঁক নেয়। আচ্ছা ফাইন, সো আমাদের এই জায়গায় হচ্ছে যে কি ঘন্টায় পড়ছে নাকি মিনিটে, মানে 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বের, তাহলে s ইজ ইকুয়াল টু vt ইজ ইকুয়াল টু s বাই t, তাহলে এইটা বাই না হয় t আসলো, অর্থাৎ 2, কিন্তু আমার এখানে আর কই, ব্যাসার্ধ তো দেয় নাই। খুবই অদ্ভুত বিষয় তো, এখানে তো ইনফরমেশন এক একটার সাথে মিসিং, কি অদ্ভুত কথা। এত বেগে আগত এত কেজি ভরের একটি ক্রিকেট বলকে ধরে এত সময়ের মধ্যে থামিয়ে দিল। আচ্ছা, আমি এই ম্যাথ অলরেডি করছি, হ্যাঁ সিমিলার ম্যাথ আমরা করেছি, এই জায়গায় কোন একটা জায়গায় করছি, জাস্ট এখানে এককের ঝামেলাটা তোমাকে ফিক্স করতে হবে। সো ইআরজি আর হচ্ছে যে নিউটন এসেট্রা এককের কিছু ঝামেলা আছে, ওগুলো তোমাকে সলভ করতে হবে। তো আমি এখানে অ্যান্সারটাকে দেখাই দিচ্ছি, অ্যান্সারটা দেওয়া আছে 45.83 নিউটন। কোথেকে আসছে? এত বেগে আগত এত কেজি ভরের একটি ক্রিকেট বলকে ধরে এত সময়ের মধ্যে থামাই দিছে, তাই না? তো এর মানে কি? এর মানে হচ্ছে আমরা জানি J ইজ ইকুয়াল টু FT ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি mv মাইনাস mu। সো F ইন্টু 0.12 mv মাইনাস mu হইলে 0.25 22 মাইনাস 0, অ্যাপ্লাই করেন চলে আসবে, ঠিক আছে? তো আমরা বলের ঘাত দিয়ে ম্যাথটা করে ফেলছি যে FT ইজ ইকুয়াল টু mv মাইনাস mu। তারপরে আছে দ্বন্দ্ব বা যুগল বল সৃষ্টি হয় যখন বল দেয় কি হয়, অফকোর্স সমস্যাদের বিপরীতমুখী হতে হবে, সমান্তরালের সমান হতে হবে, অর্থাৎ এরকম এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, দুইটা সমান্তরাল বিপরীতমুখী এবং সমান হলে তখন আমরা তাকে একটা কাপল বলি, ঠিক আছে? একটা কাপল সৃষ্টি হয়। দেন কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি? হাফ আই ওমেগা স্কোয়ার, বি নাম্বার বোঝাই যাচ্ছে। দেন চিত্রে একটি ব্লক বেয়ে উপরের দিকে উঠছে, সমবেগে চললে এফ কত? সমবেগে চলছে, সমবেগে চলা মানে হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, এদিক বরাবর হচ্ছে এমজি, এটা এমজি কস থেটা, এটা আর, এটা এমজি সাইন থেটা, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো সমবেগে উঠছে মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স নাই, তাহলে আমি এটাই ফোর্স দিচ্ছি, হ্যাঁ এটাই হচ্ছে আমার ফোর্স, তাহলে এটার এটা সমান এমজি সাইন থেটা। তো যদি এমজি সাইন থেটা সমান হয় তাহলে আমার অ্যান্সার আসার কথা সি। সো দেখি অ্যান্সার কি সি কিনা, হ্যাঁ অ্যান্সার হচ্ছে সি। দেন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো, হ্যাঁ এটা কোত্থেকে আসলো? আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো ইনফরমেশন মিসিং আছে, আই এম নট রিয়েলি শিওর। পৃথিবীর পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে দিবসের সময় ব্যাপ্তি, এটাও তো এই চ্যাপ্টারের অংশ না, দিয়ে রাখছে কেন আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, বাতাসের ঘর্ষণ বল এত হলে উড়োজাহাজের উপর প্রযুক্ত নিট বল কত? আচ্ছা, এটা একটা ভালো, মানে এটা খুব একটা ভালো কোশ্চেন এমন না, বুয়েট 11 ভরের কোশ্চেন অত ভালো হয় নাই টু বি অনেস্ট। সো আমাদের এখানে ও ঘর্ষণ বল না, ঘর্ষণ বল হচ্ছে 1800 নিউটন, তার সাথে এমজি ফোর্সটাকেও মানে যোগ করতে হবে, তাহলে হচ্ছে যে স্থির বেগে উপরে উঠবে, কারণ এমজি ফোর্স তো নিচে চলে যাওয়ার কথা। তাহলে 1800 প্লাস 1000 ইন্টু 9.8, দেখেন কত আসে। ও নিট বল, নিট বল তো 0 হবে, স্থির বেগে উপরে দেখছো বসি বুয়েট 11 ভরের কোশ্চেন ভালো না, অলরেডি একটা পাস দিয়ে দিছে, দ্যাটস বুয়েট ফর ইউ। সো যাই হোক, যেটা বলছিলাম এখানে কনসেপ্টটা বুঝি, একটা উড়োজাহাজ যদি উপরে উঠে স্থির বেগে, এর মানে হচ্ছে ব্যাপার দেখো, এই জিনিসটা দেখো, এই যে আমাদের কলমটা আছে,
এই কলমটাকে যদি আমি ত্বরণ দিই তাহলে তার উপরে বল আছে, স্থির বেগে ওঠা মানে তার উপর কিন্তু কোনো বল নাই, তাহলে এই ত্বরণটা নিচে পড়ে যাওয়ার কথা, নিচে পড়ে যাওয়ার কথা, আর উপরে আমি একটা বাধা দেওয়ার কথা, বাট আমি স্টিল এটাকে সমবেগে উপরে উঠাচ্ছি, মানে কোনো ত্বরণ ছাড়া উপরে উঠাচ্ছি, মানে ওর উপর নিট বল কত, 0। গুড কোয়েশ্চেন। ওকে, এত কেজি ভরের একটি পাথর খণ্ডকে এত লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে এত 90 বার ঘুরালে সুতার উপর টান বল কত, mv²/r। কেন্দ্রমুখী বল v কত বাচ্চা, মিনিটে 90 বার, মিনিটে 90 বার মানে হচ্ছে কি 2πr, হ্যাঁ 2πr/60 × 90 হোল স্কয়ার বাই আর হচ্ছে সুতার দৈর্ঘ্য। অ্যাপ্লাই করবেন, চলে আসবে 9.99 নিউটন। সো আই ডোন্ট রিলি থিঙ্ক দ্যাটস টাফ। দেন টর্কের মাত্রা সমীকরণ কোনটা, এটা তো তোমাকে নতুন করে পড়ানোর কিছু নেই, পারবা। একটি লিফট এত ধরনের নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানোর একজন ব্যক্তি ভর এত হলে তিনি যে বল অনুভব করবেন। নিচে নামা মানে কি, g - a। 572 আসলো। পৃথিবী তলে মুক্তভাবে কোনো বস্তু গড়ালে শেষে দিয়ে থেমে যায়, কারণ তো স্বাভাবিক ঘর্ষণের জন্য, এছাড়া তার কোনো রিজন নেই, ফ্রিকশন ছাড়া তার থামবে না বস্তু। আমাদের আর স্লাইড বাকি আছে কয়টা, ও বেশি বাকি নেই। তো বলা আছে আধুনিক জেট বিমানের কোন সূত্র ব্যবহার করে চালানো হয়, ভরবেগের নিত্যতা সূত্র, এটা তোমরা অলরেডি জানো। তারপরে আমাদের বলা হয়েছে, ও সরি আমরা একটু আগাই ফেলছি বলে, এখানে ছিলাম আমরা। হ্যাঁ, এত বেগে চলমান 5 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100 মিটার দূরত্ব গিয়ে অতিক্রম করবে। আচ্ছা, কত সময় ধরে প্রয়োগ করা হলে, তাই তো। সো 5 কে, আচ্ছা এটা আমরা অলরেডি করছি, সেম ম্যাথটা আমরা অলরেডি করছি। 2 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের ত্বরণ, s is equal to ut plus half at²। এত বেগে চলমান ছিল, সো s হচ্ছে 100 মিটার, 15t প্লাস t²। সলভ করো, ক্যালকুলেটরে বের হয়ে যাবে। একটি কণা এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করে, কণাটি ত্বরণ কত, মিটার/সেকেন্ড কত, 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করে। সো 2πr, এত, এটা হচ্ছে যে s, প্রতি বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করে, ইন্টু 2/t², তাহলে s/t²। অ্যাপ্লাই করো, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছে 25 সেন্টিমিটার, তাই না, তাহলে হচ্ছে যে 4 ইন্টু হচ্ছে যে 0.25, তাহলে 1, তাহলে π/4 আসার কথা। ওয়েট, প্রতি সেকেন্ডে 2 বার, ও সেকেন্ডে 2 বার, আই এম সরি, প্রতি সেকেন্ডে 2 বার, রাইট। তাহলে এখানে s/t² ইজ ইকুয়াল টু হচ্ছে a, তাহলে হচ্ছে যে আমাদের এখানে 4π ইন্টু 0.25/1 পাই আসার কথা। 4π, এখানে π² আসলো কোত্থেকে, 4π² দিছে। আচ্ছা ওয়েট, আমি এটাকে আরেকবার সলভ করি। একটি কণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকে, 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করে। আচ্ছা ফাইন, সো আলফা ইজ ইকুয়াল টু θ/2²। সো দ্যাট মিনস থেটা হচ্ছে যে 2π, প্রতিবার বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করে। ফাইন, কণাটির ত্বরণ মিটার/সেকেন্ডে বের করো। কণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করছে, প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করলো, ফাইন। তাহলে θ/t² হওয়ার কথা। তাহলে 2π ইন্টু 2, আচ্ছা 25 সেন্টিমিটার, ফাইন। তো π² তো আসে না, ওকে লেট মি থিঙ্ক। লাস্ট একটা ম্যাথ বাকি, এখানে এসে আমি মাথা ঘামাচ্ছি। ওকে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। 4π² আসছে না, এইটা আমাদের একটা 2π রেডিয়ান, 2π রেডিয়ান যদি হয়,
এটা 25 সেন্টিমিটার ব্যাসার্ধ, সো দ্যাট মিনস 0.25 মিটার। 0.25 মিটার হচ্ছে যে রোটেট করবে। কণাটির ত্বরণ কত হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি, সরি। কৌণিক ত্বরণ মানে কেন্দ্রমুখী ত্বরণ বললে তো আমি কনফিউজ হয়ে গেছি। তো আমার যদি সেটাও হয়, আচ্ছা না, তাহলে তো আমার লাগবে, সরি ভি স্কোয়ার বাই আর লাগবে জাস্ট। তো ভি হচ্ছে যে আমাদের 2πr হোল স্কোয়ার বাই আর বাই টি হোল স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটা প্রতি সেকেন্ডে 2বার আবর্তন করে, রাইট? আচ্ছা, ইন্টু 2 ছিল এখানে একটা, ঠিক করে নি এটাকে। সময় হচ্ছে 2 সেকেন্ড, সরি সময় 1 সেকেন্ড, বাই হচ্ছে যে আর। 2 দুগুণে 4, 4 চারা হচ্ছে 16। হ্যাঁ এবার মিলছে, সরি 4π স্কোয়ার। সো এখানে কণাটার ত্বরণ আসলে কেন্দ্রমুখী ত্বরণ বুঝাইছে, বাট বলে রাখছে কণাটার ত্বরণ, তো আমি আলফা দিয়ে ম্যাথ করতে চেষ্টা করছিলাম। যাই হোক, ওকে। সো 4πr স্কোয়ার আসবে, কিভাবে আসলো? ভি স্কোয়ার বাই আর। তো সেখানে ভি হচ্ছে 2πr ইন্টু টি, 2πr ইন্টু এন বাই হচ্ছে টি। আমরা জানি ফর্মুলা ভি হচ্ছে 2πrn বাই টি। সো এন হচ্ছে কতবার ঘুরছে, 2πr তো আমরা জানি টোটাল কত, বাই টি। তো সেটা অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলছি। দেন 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর এত সেকেন্ড ব্যাপী 8টি ডবল প্রযুক্ত উক্ত ব্যক্তির বস্তুটির বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন মানে আসলে চাইছে ত্বরণ। তো এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে 16 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 4 সেকেন্ড বলা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, সেখান থেকে আমরা জানি এ ইজিক্যাল টু এফ বাই এম। এফ মানে হচ্ছে আমাদের 8 নিউটন বাই 16, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন আমাদের আছে এই জায়গায় হচ্ছে যে উক্ত বস্তুটির বেগের পরিবর্তন কত। সো আমরা জানি a is equal to v minus u by t, that means v minus u is equal to at। সেখান থেকে a হচ্ছে 0.5, t হচ্ছে 4, বাস অ্যান্সার চলে আসবে 2। দেখো অ্যান্সার 2 আসছে। এরপর এটা আমরা জানি আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে, ভরবেগের নিত্যতা সূত্র। সো এটা আপনারা অলরেডি সবাই জানেন, সেটা নতুন কিছু না। এবং এরই সাথে আমাদের পড়াশোনা ডান। সো আমরা টোটাল 2 ঘন্টা সময়ের মধ্যে, আমাকে আসলে বলে দিয়েছিল 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সো আমি 2 ঘন্টার মধ্যে চেষ্টা করছি খুব দ্রুত টেনে পড়াইতে। একাডেমিকে এই সেম জিনিসটা পড়াইতে আমার অ্যারাউন্ড 14 লেকচার লাগে, বাট আমি একাডেমিকে চেষ্টা করেছি অ্যাডমিশন শুদ্ধ মানে কমপ্লিট করতে। সো তখন দেখা যায় অফকোর্স মানে ওই অনুযায়ী হচ্ছে শেষ হয়। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, এই কোর্সে আমার মূল উদ্দেশ্য আপনাকে মানে বুয়েটের জন্য একদম প্রিপেয়ার করে ফেলা এমন না, আপনাকে এইটা বোঝানো যে দেখেন আসলে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস ক্লিয়ার করা লাগে। এক, বেসিক ক্লিয়ার থাকতে হয় একাডেমিকের সময়, যেমন মনে করেন কোন সময় কোন সূত্র অ্যাপ্লাইড হবে, এটা কিন্তু বেসিকের উপরে ডিপেন্ড করতেছে। আপনি যদি মনে করেন যে ব্যাংকিং এর কেসেসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনার বেসিক ক্লিয়ার না থাকলে আপনি যতই ম্যাথ করে যান জায়গা মতো যে ধরা খাবেনি, বিকজ আপনি অটোমেটিক্যালি আপনার মাথা একটা সময় পরে হচ্ছে যে ঝামেলায় পড়ে যাবে। আপনি নিউটনের মেকানিক্স একটা অধ্যায় আকারে যখন পড়েন তখন সমস্যা নেই, বাট আপনি যখন অ্যাডমিশন টেস্টে বসবেন আপনাকে ফিজিক্সের 21টা চ্যাপ্টার, মানে আপনার তো 25 ব্যাচ, আপনাদের 21টা, আপনাদের 16টা চ্যাপ্টার হয়তো বা 14টা চ্যাপ্টার, ওইদিকে হচ্ছে কেমিস্ট্রি এরকম হচ্ছে 7টা চ্যাপ্টার, সেরকম ঘুরায় ফিরে হিসাব করেন আপনার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট নিয়ে মাথায় বসতে হয়। সো অ্যাডমিশন টেস্টের মেইন চ্যালেঞ্জ এই জায়গাটাতেই হয় যে এত ইনফরমেশন যখন আপনি মাথায় নিয়ে বসেন, আপনার ইনফরমেশনকে আপনি ডিস্টিংগুইশ করতে পারেন না। এই ক্ষেত্রে বেসিক আপনাকে হেল্প করে। সো বেসিক ভালো করে পড়তে হবে, এবং বেসিক পড়ার জন্য অনেক লম্বা সময় তো পড়তে এমন না, একাডেমিকে ঠিকমতো যখন পড়বেন এবং এফিশিয়েন্টলি পড়বেন খুব ইজিলি হয়ে যাবে। গেল এক। সেকেন্ডলি খেয়াল করে দেখেন, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যদি একটু হচ্ছে যে মনোযোগ দিয়ে দেখেন পুরো এন্টায়ার ক্লাস জুড়ে আমরা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন অনেক বেশি পেয়েছি, অর্থাৎ রিপিট প্যাটার্নের কোয়েশ্চেন। সো আপনি যদি কোয়েশ্চেনগুলো পারেন, ইটস অ্যাবসলিউটলি ইজি। রিপিট প্যাটার্নের কোয়েশ্চেন যেহেতু আসে, আপনি চাইলে হচ্ছে খুব ইজিলি কি করতে পারবেন, রিপিট কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য আপনি যদি আগের থেকে সিমিলার কোয়েশ্চেন সলভ করেন আপনার টাইম কম লাগবে। সো ইটস আ গেম অফ এফিসিয়েন্সি।
ইটস নট অ্যাবাউট কে কত বেশি কন্টেন্ট পারে, ইটস মোর অ্যাবাউট কে কত তাড়াতাড়ি কন্টেন্ট অ্যান্সার করতে পারে। তো সেটার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস বাড়াইতে হবে। সো আশা করি নেক্সট ক্লাসে আপনাদেরকে অন্য কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে শিখাই দিব।